সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছি আমি জেফরি খান, এবং ভৌতিক কথার আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চলে এলাম। এবং নিশ্চয়ই জানেন যে ভৌতিক কথা কিন্তু রিস্টার্টেড হয়েছে, এবং নিশ্চয়ই বুঝে গেছেন অলরেডি আমরা কিন্তু এপিসোড 1 প্রচার করে ফেলেছি, এবং আপনাদের কিন্তু সারাও পেয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এপিসোড 2 প্রচার করব, এবং এপিসোড 2 আরো বেশি ইন্টারেস্টিং। এবং আজকের এই এপিসোড 2তেও কিন্তু আমাদের সাথে যুক্ত হবেন ডিএম মনির হোসেন নিযুত। নিশ্চয়ই আপনারা অলরেডি তার স্টোরি শুনে ফেলেছেন, এবং তার স্টোরি কিন্তু বেশ হাড়হিম করা ছিল। এবং আমি বিশ্বাস করি যে এখন এই মুহূর্তে যে স্টোরিটা শুনবো সেই স্টোরিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ ভালো না লাগার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি যে আমাদের গত 5 বছর আগে লকডাউনের টাইমে, অর্থাৎ এক্স্যাক্টলি আমি যদি বলি যে করোনা ভাইরাসের সেই সময়টাতে আমাদের ভৌতিক কথা কিন্তু অন্যরকম ছিল। এবং তখন আমাদের স্টুডিওতে এসে কিন্তু আমাদের মনির ভাই আমাদেরকে ঘটনা শোনাতেন, এবং সেই ঘটনাগুলো কিন্তু আমরা প্রেজেন্ট করেছিলাম সেই সময়। এখন আমরা যেটা করব সেখান থেকে আমরা এপিসোড 2 এর সেই ঘটনাগুলো আবারও শুনবো, এবং আমি আশা করছি যে এপিসোড 2 আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা যারা নতুন এপিসোড বা নতুন যারা স্টোরি শুনছেন তাদের জন্য কিন্তু এই আয়োজনটা নতুন একটা বিষয়, এবং আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের সিজন 1 এর এপিসোড 2। আশা করছি যারা যারা নতুন এসেছেন তারাও এনজয় করবেন, যারা পুরাতন বা একদম পুরনো তারাও এনজয় করবেন। সো এনিওয়েজ আমি কথা বাড়াবো না, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের স্টোরিতে। আশা করছি স্টোরিটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং আশা করছি ডিএম মনির হোসেন সহ আরো কিছু ইমেল আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, সেই ইমেলগুলো আবারও আমরা শুনবো, এবং পুরনো সেই বিষয়গুলো হয়তো বা এখন আবারও নতুন করে আমরা রিভাইভ করছি যেহেতু। সো আশা করছি আপনারা পুরনো সেই ভাইবটা বুঝতে পারবেন। সো আপনারা যারা যারা আছেন তারা শুনতে থাকুন, এবং ভৌতিক কথার নতুন স্টোরিগুলো কিন্তু আমাদের আরেকটি চ্যানেল ভৌতিক দুনিয়াতে পাচ্ছেন, এবং আশা করছি সেখানে কিন্তু ডেইলি স্টোরি শেয়ার হচ্ছে, 2টি করে এপিসোড শেয়ার হচ্ছে, একটা স্পেশাল আর হচ্ছে রেগুলার এপিসোড। এবং যারা যারা শুনছেন না তারা কিন্তু অবশ্যই শুনে ফেলবেন। আমি চাই যে আপনারা সবসময়ের মতো দারুণ কিছু উপভোগ করুন। এনিওয়েজ চলে যাই সরাসরি ঘটনায়। ভৌতিক কথার এপিসোড 2তে আমরা প্রথমে শুনবো একটা অদ্ভুত ইমেল, যে ইমেলে রাকিব ভাই নামে একজন লোক তিনি গিয়েছিলেন একটা হন্টেড হাউস পরিদর্শন করতে, এবং এরপর তার সাথে যা ঘটল তা আপনাদের গায়ের লোম দাঁড় করে দিবে। যাই হোক, ঘটনায় চলে যাই। যেভাবে লেখা হয়েছিল সেভাবেই আমরা শোনাচ্ছি। আমার নাম রাকিব, এবং আমার বয়স 35 বছর। আমি আপনাকে যে ঘটনাটি এই মুহূর্তে শোনাবো তা হয়তো আপনার অবিশ্বাস্য বলেও মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। ঘটনাটি 2005 সালের ঘটনা। মনে করে দেখুন তো, 2003, 4, 5 এই সময়টাতে ঘোস্ট হান্টার এবং ঘোস্ট অ্যাডভেঞ্চার নামে একটা ভয়ঙ্কর টিভি সিরিজ ছিল, যারা কিনা ঘোস্ট হান্টিং বা ঘোস্ট ইনভেস্টিগেশনে বের হতো। তারা বিভিন্ন ধরনের ভৌতিক ইনভেস্টিগেশন করত, আর ভিডিওতে সেগুলো রেকর্ড করে আমাদের চোখের সামনে তুলে ধরত। তো আমরা 3 বন্ধু মিলে প্ল্যান করি যে আমরা এরকম পরিত্যক্ত বা ভয়ঙ্কর কোন জায়গায় ভ্রমণ করব, এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুত দিব। তো যে কথা ঠিক তেমনই কাজ। তা আমাদের সময়ে তখন কোনো ইন্টারনেট ছিল না। আমরা তাই নিজেরাই বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি, এবং অনেক জায়গায় খোঁজ নিতে থাকি যে কোন জায়গা অ্যাবান্ডন্ড বা কোন জায়গাটা হান্টেড। তাই আমরা ওভাবে করে সার্চ করতে করতে
পরিত্যক্ত জায়গার খোঁজ মেলে। জায়গাটি আমি বলবো না এক্স্যাক্টলি কোথায়, বাট এটা আমি বলে রাখি এই জায়গাটি ফার্ম গেট এলাকায়। এবার পুরো ঘটনায় যাওয়া যায়। বাড়িটি ছিল গোল টাইপের এবং গোল শেপ টাইপের। তো বাড়িটা এতটাই পরিত্যক্ত ছিল যে আশেপাশের অনেকগুলো বিল্ডিংয়েও রীতিমতো মানুষ বসবাস করতে পারত। ওই এক বাড়ির জন্য অনেকেই রীতিমতো বাসা ত্যাগ করে অনেক জায়গায় চলে গেছে। বাসার দারোয়ান পর্যন্ত বা বাসার কেয়ারটেকার পর্যন্ত বাসায় আশেপাশে থাকতো। তো অনেক কষ্টে অনেক মাধ্যম থেকে কেয়ারটেকারের ফোন নাম্বার কালেক্ট করি এবং ফোনে যোগাযোগ করে তার সাথে আমরা দেখা করি এবং তাকে রিকোয়েস্ট করি যে আমরা তিনজন কোনো না কোনোভাবে ওই বাসায় এক রাত যাপন করব। কোনোভাবে সেই কেয়ারটেকার একেবারে রাজি হচ্ছিলেন না, কিন্তু অনেক জোরাজোরের পর তিনি রাজি হলেন। তিনি বললেন যে অনলি এক রাত, কিন্তু এর বেশি আপনারা থাকার কথা ভেবেন না, কারণ এই জায়গাটা এতটাই হন্টেড এবং এতটাই খারাপ এবং এমন খারাপ কিছু আছে যা হয়তো আপনাদের ক্ষতি করতে পারে। যা হোক, আমরা অনেক সাদাসাদির পরে তার পারমিশন পেলাম এবং আমরা যেদিন যাব সেদিন তাকে বললাম চলুন তাহলে যাওয়া যায়। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হলো ওই কেয়ারটেকার ওই বাসার সামনে গিয়ে থেমে গেলেন, বললেন আপনারা যান, এই হলো বাসার চাবি আর এই হলো বাসা, আপনারা যান, আমি যাব না। আমরা বললাম চলেন, আমাদের সাথে চলেন, কিচ্ছু হবে না। উনি বললেন না, আমার স্থান এই পর্যন্ত, আমি এর বাইরে যাব না, আপনারা গেলে যান, না হলে চাবি নিয়ে আমি চলে যাব। যাও, আমরা আর দেরি না করে চাবি নিয়ে ধীরে ধীরে চলে যেতে লাগলাম। আমাদের তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল খুব ভীতু টাইপের, আর একজন ছিল মোটামুটি ভীতু টাইপের, আর আমি ছিলাম খুবই সাহসী। আমি কোনো কিছুই রীতিমতো ভয় পেতাম না, কোনো কিছু তোয়াক্কা না করে রীতিমতো নিজেকে অনেক বেশি কিছু ভাবা শুরু করতাম এবং এটাই বোধহয় এক সময় আমার কাল হয়ে দাঁড়িয়েছিল। যা হোক, আমি এখন মেইন ঘটনায় চলে যাব। সেদিন রাত প্রায় 10:30 থেকে রাত প্রায় 11:30 হবে, এরকম একটা সময় আমরা ধীরে ধীরে বাসার সামনে যাই। বাসার সামনে গিয়ে যেন আমার রক্ত হিম হয়ে গেল। একেবারে দেখে মনে হচ্ছিল বাড়িটা একদম আগুন দিয়ে পোড়ানো। চারিদিকে ছাই, চারিদিকে রীতিমতো দুর্গন্ধ বের হচ্ছে। চারিদিকে মরা পাতা এবং ডাস্টবিনের ময়লায় চারিদিকে বড় বড় স্তূপ জমে গেছে। বোঝার বাকি রইল না যে এই বাড়িটা খুবই ভয়ঙ্কর একটা বাড়ি এবং এই বাড়িতে ঢোকা তো দূরে থাকুক, আশেপাশে রীতিমতো কেউ যেতে ভয় পেত শুধু এই বাড়ির স্ট্রাকচারটা দেখে। বাড়িটা গোল টাইপের ছিল এবং সাথে কিছুটা লম্বা স্কোয়ার টাইপের ছিল, মানে মিক্স টাইপের ছিল। তো আমরা আর কিছু দেরি না করে ধীরে ধীরে বাসার দিকে প্রবেশ করি। আমাদের হাতে টর্চ লাইট ছিল আর একটা হ্যান্ডিক্যাপ ছিল প্রতিজনের হাতে, আর এছাড়া কিচ্ছু ছিল না। অনেকে বলে যে ইনফ্রারেড ক্যামেরা বা কিছু সেন্সর বা মোশন সেন্সর যেগুলো দিয়ে নাকি ভূত ডিটেক্ট করা যায়, কিন্তু আমাদের হাতে কিছুই ছিল না। আমাদের হাতে ছিল অনলি একটা ক্যামেরা আর হাতে টর্চ লাইট। আমরা ধীরে ধীরে বাসার দরজার সামনে গেলাম। বাসার দরজার সামনে গিয়ে দেখলাম বিশাল বড় একটা তালা। কিন্তু আজব ব্যাপার লাগলো তখন, যখন তালায় চাবিটা ঢোকানো মাত্র এক ঘোরানিতেই তালাটি খুলে গেল। যেন নতুন একটা তালা খোলার সময় যেরকম হয় ঠিক সেরকম তালা, কিন্তু তালাটি দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই মরিচা পড়া তালা ছিল যে কেউ দেখলে রীতিমতো ভয় পেয়ে যাবে। যাই হোক, তালাটা খুলে আমরা রুমে ঢুকলাম। রুমে ঢুকে একটা বোটকা গন্ধ নামে আসলো। আমরা সবাই নাক বন্ধ করে ফেললাম রীতিমতো। সবাই নিজ নিজ টর্চের লাইট একে একে করে জ্বালিয়ে দিলাম। চারিদিকে দেখলাম ধুলা আর ধুলা, কিচ্ছু চোখে ভাসছে না। রীতিমতো ধুলোয় পুরো বাড়িটা ঠেকে গেছে। এত ধুলা দেখে বোঝার আর বাকি রইল না যে এই বাসাটাতে মোটামুটি কয়েক বছর ধরে কেউ আসেনি, একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো আমরা দেরি না করে বাসার ভেতর
ভিতরে ঢুকে আস্তে আস্তে করে হাঁটা শুরু করলাম। একটু একটু করে হাঁটছি, আর মনে হচ্ছে এই যেন পাশ থেকে কেউ একজন উঁকি মারবে, কিন্তু আসলে তেমন কিছু ঘটছিল না, সবকিছুই মনের ভুল ছিল। এই ভেবে আমরা হাঁটা শুরু করলাম। এরপর আমরা লক্ষ্য করলাম বাসাটা ডুপ্লেক্স বাসা, ভিতরে আরেকটা সিঁড়ি আছে। তো আমি একটু সাহসী থাকায় আমি বললাম, তোরা দুজন নিচে থাক, আমি উপরটা চক্কর মেরে আসি, দেখি উপরে কি আছে। তো ওরা বলল, তুই বেশি দেরি করিস না, আমরা ঠিক আধা ঘন্টা থাকবো, আধা ঘন্টার ভিতরেই আমাদেরকে চলে যেতে হবে। তো আমি আস্তে আস্তে করে উপরের দিকে উঠি। হাতের টর্চ লাইটটা বারবার যেন চোখের সামনে দিয়ে আমার কাছে মনে হচ্ছে রিফ্লেক্ট করছে। আমি আস্তে আস্তে করে উপরে উঠে যা দেখলাম, দেখে আমার গা শিউরে উঠল। রুমে ঢুকে আমি লক্ষ্য করলাম একটা মুরগির পা। শুধু পা বললে ভুল হবে, একটা মুরগির পা। সেই পাটা এতটাই বিভৎস, দেখে মনে হচ্ছিল মুরগির পায়ের কঙ্কাল। এবং আমার কাছে মনে হচ্ছিল এটা মুরগির কঙ্কাল হতে পারে, তা ঠিক আছে, কিন্তু আশেপাশে মুরগির অনেক পাখনা পড়ে আছে, বা আপনারা বলতে পারেন একটু আগে যদি কোনো একটা বিড়াল কবুতর খেয়ে যায় তাহলে যেরকম পাখনা পড়ে থাকবে সেরকম পাখনা উঠছিল, আর কিছু পাখনা পড়ে আছে। এবং অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম যে আমি এক্স্যাক্টলি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার চারদিকে 4টা স্টার। অর্থাৎ আপনারা যদি পেন্টাগ্রাম দেখে থাকেন, সেই পেন্টাগ্রামের ঠিক মাঝামাঝি জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। আমি এখনো গা শিউরে উঠে। আমি টর্চ লাইটের আলো যখন আরেকটু বাড়িয়ে দিলাম, তখন বুঝতে পারলাম বিশাল চক্রাকার একটা পেন্টাগ্রাম, এবং এই পেন্টাগ্রামের ঠিক মাঝখানে আমি দাঁড়ানো। আমি এটা দেখে রীতিমতো ঘাবড়ে গেছিলাম। তারপর আমি ভাবলাম যে না, এটা হতেই পারে, মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক করতে এখানে। সো আমি এটাকে মাথায় নিলাম না। এরপর আমি হাঁটতে হাঁটতে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি। নেক্সট যে রুমটা, সেই রুমের দিকে আগাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছিল কি আমার গা ঘেঁষে চলে যাচ্ছে। মনে হচ্ছিল কারো শরীরের সাথে আমার হাত, আমার ঘষা লাগছে, বা মনে হচ্ছে কেউ আমার সাইড দিয়ে আমার সাথে সাথে হাঁটছে। মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করে করে আমার স্টেপে স্টেপে করে হাঁটছে। আমার যখন এরকম মনে হচ্ছিল, তখন আমি সূরা পড়বো কিনা ভাবছিলাম। তারপর মনে হলো না, এগুলা কিচ্ছু না, এগুলা একেবারে হ্যালুসিনেশন, এগুলা একেবারে মনে আর কিচ্ছু না। যাই হোক, এখন মেন কথায় আসি। আমি হাঁটতে হাঁটতে আরো কিছু পথ এগোতে স্পষ্ট বুঝতে পারলাম সামনের রুমে একজন মানুষ হাঁটাহাঁটি করছে, কিন্তু আমি মানুষটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষটার হাঁটার সাউন্ড শুনতে পাচ্ছি। আমার এখনো গা শিউরে ওঠে এই ঘটনাটি ভাবলে। আমি স্পষ্ট দেখলাম ওই রুমের জানালা দিয়ে একটা ছোট্ট মাথা উঁকি মেরে আমার দিকে তাকিয়ে আছে। মানে আমি বোঝাতে পারবো না ব্যাপারটা কি ছিল। আমি যখন টর্চ লাইটটা দিয়ে জানালাগুলো দেখছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল ছোট্ট একটা মাথা। এই মাথাটা একটা 100% মানুষের মাথা। মাথার খুলিটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু করছে না, জাস্ট তাকিয়ে আছে। আমি এটা দেখে আমি এবার শিওর হয়ে গেলাম যে না, এই জায়গাটা খুব একটা ভালো কিছু না। এরপর আমি যখন কিছুটা ভয়ে ভয়ে সামনে পিছনের দিকে তাকাচ্ছি, তখন আমার কাছে মনে হলো আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি লাফিয়ে উঠলাম এবং আমি সাথে সাথে দোয়া পড়া শুরু করলাম। আয়াতুল কুরসি পড়তেই মনে হলো না, আস্তে আস্তে ওই স্পর্শটা মিলিয়ে যেতে শুরু করেছে। কিন্তু এই মাথাটা আমি জানালা দিয়ে এখনো দেখছি। এরপর আর যে বোঝার বাকি রইল না যে জায়গাটা একেবারে পরিত্যক্ত। আমি দৌড়ে দৌড়ে নিচে নামলাম। নামতেই দেখি আমার 2 বন্ধুর এক বন্ধু নিচে দাঁড়ানো নেই। তারা কোথায় চলে গেছে আমাকে একবারও বলে জানায়নি। আমি সাথে সাথে রুমের দরজা দিয়ে বের হব, দেখলাম রুমের দরজাটা একেবারেই বন্ধ। আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। আমি হঠাৎ করেই দেখলাম আমার 2 বন্ধুর এক বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আমাকে বলছে, তুই এত দেরি করলি কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আমার মনে হলো আমি হাফ ছেড়ে বাঁচলাম।
কিন্তু একটু পর আমি যখন দরজা খুলে বাড়ির বাহিরে বের হলাম, তখন হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমার চোখের সামনে আমার দুই বন্ধু আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমার সামনে দুই বন্ধু যদি তাকিয়ে থাকে, তাহলে আমার পিছনের ওই লোকটাকে, আমি তাহলে আমার বন্ধুকে কেন দেখলাম আমার পিছনে? আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি কখনো আমার জীবনে এত বেশি ভয় পাইনি। আমি দেখে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার মনে হলো আমি হার্ট অ্যাটাক করবো। আমার বন্ধুকে বললাম, দোস্ত আমাকে ধর, আমার মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো, আমাকে বল, আমি কিছু জানি না আমার কি হচ্ছে। আমার মাথা ঘুরিয়ে গেল রীতিমতো। আমার দুই বন্ধু আমার দুই হাত দুই কাঁধে ধরিয়ে দ্রুত দৌড়ে চলে গেলেন। এরপর কি হয়েছে আমি জানি না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার মনে হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি। এবং ঘুম থেকে উঠিয়ে যখন আমি নিজেকে আবিষ্কার করলাম, তখন আমি আবিষ্কার করলাম আমার বন্ধু রাসেলের বাসায়। এবং এই রাসেলই এবং সাথে থাকা নাই আমাকে ওই রাতে যদি না বাঁচাতো, তাহলে হয়তো আমার সাথে আরো অনেক ভয়ঙ্কর কিছু করতে পারত। এবং এরপর আমার টানা 3 দিন পর্যন্ত 103 ডিগ্রি পর্যন্ত জ্বর আসে। এবং জ্বর যখন নেমে যায়, আমি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে হয়তো ভাবতাম যে না, পরিত্যক্ত বাসা হয়তো আমাকে কোনো না কোনোভাবে একটা ব্যাড সিগন্যাল দিয়েছে। কিন্তু এরপর আমার সাথে যা ঘটেছিল তা হয়তো আরো বেশি ভয়ঙ্কর। আমি স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরে আসতে শুরু করেছিলাম। আমার বন্ধু রাসেল এবং আমার বন্ধু নাইম দুজনেই বলেছিল ওই রাতে আমার সাথে যা ঘটেছে তাদের সাথে কিছুটা হলেও এমনটা ঘটেছিল, তাই তারা দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। প্রচুর পরিমাণে নিচ থেকে চিৎকার করে আমাকে ডাকতে থাকে, অথচ আমার তাদের কথা একবারও আমার কানে আসে। এবার আসি মেইন ঘটনায়। এই ঘটনার প্রায় 3 মাস পর আমি স্বপ্নে দেখি আমি ওই বাসার একটা রুমে বসে আছি। এবং যে জায়গাটিতে আমি বসে আছি সেই জায়গাটি হলো সেই পেন্টাগ্রাম যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়। এবং ঠিক 5 জায়গায় গোল করে 5 জন বসে আছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই 5 জন আমি নিজেই নিজেকে দেখছি যে আমি 5 জন হয়ে আমাকে পুজো করছি। আমাকে পুজো করছি। আমি দেখে রীতিমতো জ্ঞান হারিয়ে আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্নের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এবং এরপর থেকে আমার সাথে নানা রকম ঘটনা শুরু হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা এখন পর্যন্ত আমার সাথে ঘটে তা হলো প্রতি শুক্রবার আমার কাছে মনে হয় যে ওই অবয়বটা বা ওই মাথাটা যা আমি ওই রুমের জানালাতে দেখেছিলাম, সেই মাথাটা যেন এখনো আজও আমাকে তাড়া করে বেড়ায়। কিন্তু আমি স্বপ্নে দেখি না, জিনিসটা বাস্তবেই যেন আমি দেখতে পাই ছোট্ট একটি মাথা। আমি শিওর, আমি এখন পর্যন্ত শিওর যে ওই ব্ল্যাক ম্যাজিকের জায়গাতে ঠিক ওই পেন্টাগ্রামের মাঝখানটাতে আমি দাঁড়ানোর জন্যই হয়তোবা এখন পর্যন্ত আমাকে পসেসড করে দেওয়া হয়েছে। এই ঘটনাটি আর কাউকে কখনো বলিনি। এই প্রথম আপনাদের এই ভৌতিক কথায় আমি শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আমার পক্ষে এটা এসে বলা সম্ভব নয়, তাই আমি মেইল করে আপনাদেরকে পাঠালাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শ্রদ্ধা জানাই ভৌতিক কথা টিমকে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, সবার কেমন লেগেছে? আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লেগেছে, কারণ বিকজ এই ঘটনাটি পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত একটা ঘটনা ছিল। এবং আমরা জানি যে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং ব্ল্যাক ম্যাজিকের কিন্তু অনেক রকমের সিস্টেম আছে, বা ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো প্রকারভেদ আছে, যেগুলো হয়তো বা অন্য কোনো এপিসোডে আমি বলবো। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। আমাদের প্রধান অতিথি আজকে ডিএম মনির হোসেন নিযুত আমাদের সাথে আবারও হাজির হয়েছেন। অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে, কারণ মনির ভাই কথা দিয়েছিলেন যে গত এপিসোডে উনি কথা দিয়েছিলেন যে উনি আসবেন আমাদের সাথে, ঠিক যথারীতি আজকের এপিসোডে আমরা তাকে আবার ফিরে পেয়েছি। এবং
এবং আশা করছি তার আজকের ঘটনাগুলো আমাদেরকে অনেক রোমাঞ্চিত করবে এবং আপনাদের কাছ থেকে আমরা অনেক সাড়া পেয়েছি, কারণ মনির ভাইয়ের ঘটনাগুলো আসলে খুবই দুর্দান্ত ছিল, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। তাই মনির ভাই, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো মনির ভাই, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের প্রথম ঘটনায় চলে যাচ্ছি। অবশ্যই আমি জানি না আপনার রুমের এসির কারণে কিনা গতকালকে এখানে থাকার পরে একটু ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, তা ঠিক, অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে রুমটা। যাই হোক, আমরা ঘটনায় চলে যাবো। আচ্ছা, যাই হোক, তবে আজকে একটু গতকালকে চেয়ে ইজি ফিল করছি, হয়তো প্রথম দিন ছিল আপনার সাথে গতকালকে, এই জন্য। যাই হোক, আমরা ঘটনা চলে যাচ্ছি। আসলে এই ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার কাজিনের সাথে ঘটে যাওয়া। আপনার গ্রামটা একটু মেনশন করুন। আমার বরিশাল গৌর নদীতে আমার দেশের বাড়ি। বরিশাল গৌর। হ্যাঁ, আমার গ্রামের নাম হচ্ছে সুন্দরদ্বীপ। সুন্দর। তো এটা অনেক আগের ঘটনা। আমার কাজিন এখন হচ্ছে ওইখানকার আওয়ামী লীগের কোন একটা নেতার পর্যায়ের। আচ্ছা। ওনার ছোটবেলার ঘটনা ছিল, ওর নাম হচ্ছে বুলবুল। আচ্ছা। তো ওনার মুখ থেকেই শুনেছিলাম একটা সময়। ওনার খুব ভালো বন্ধু ছিল, সম্পর্কে যদিও ওনার চাচা ছিল, কিন্তু ওনারা প্রায় সমবয়সী হয়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। অর্থাৎ একটা বন্ধুর সাথে আমরা যে খুনসুটিগুলি শেয়ার করি বা যে ফাজলামোগুলি করি সেটা করতো। গ্রামে এর মধ্যে যেটা হয় যে একসাথে খেলাধুলা করা, ফল চুরি করা, মাছ ধরা, এইগুলি আর কি। তো ফলের সিজনে, অর্থাৎ মৌসুমী ফলের তো একটা সিজন থাকে, এই সিজনটাতে যেটা হতো যে সমবয়সী বা উঠতি বয়সী যে ছেলেরা থাকে, ফল চুরি করা, কারো কাছে ডাব, আম, এগুলো একদম কমন একটা ব্যাপার ছিল। আচ্ছা। অনেক সময় প্ল্যান করে করা হয় বা অনেক সময় চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার কারণে স্পেসিফিক 2-4জন ফ্রেন্ড মিলে এগুলি করে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই ঘটনাগুলি ওই ওনার যে চাচা বা ফ্রেন্ড টাইপের যে চাচাটা ছিল, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন। তো ওনারা একদিন ঠিক করলো যে আমরা অমুক দিন, অর্থাৎ যেদিন প্ল্যানটা করে তার ঠিক 3-4 দিন পরে যে আমরা দুজন মিলে যাব ফল চুরি করতে। আচ্ছা। তো ওরা হচ্ছে গাবের দুইটা প্রকারভেদ হয় হয়তো জানবেন, যেটা যে বিলাতি গাব এবং বন গাব বলে গ্রামের ভাষায়। তো ওরা গাব চুরির একটা প্ল্যান করে যে আমরা গাব চুরি করবো। আচ্ছা। তো হিসেব ছিল যে গ্রামে এমনিতেই 10টার মধ্যে ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়ে, অর্থাৎ নীরব হয়ে যায় একেবারে। তো আমাদের প্ল্যান ছিল রাত 12টার সময় আমরা গাব চুরি করতে যাবো। আচ্ছা। তো রাত 12টা বাজার ঠিক 15 মিনিট বা 20 মিনিট আগেই উনি একটু খেয়ে রেস্ট নিচ্ছিল যে ও তো আসবেই, ও আসলে ডাক দিলে চলে যাবো। তো স্বাভাবিকভাবে সে দরজায় নক করার পরে ও সিগন্যাল বুঝতে পারে যে ও আসছে। তো যথারীতি ও যায়, কোনো কথাবার্তা না বলে একটা ব্যাগ নেয়, লুঙ্গি পরা, লুঙ্গির ভাজে একটা ব্যাগ নিয়ে ওরা চলে যায় বাগান। তো দুজনেই একটা গাছে ওঠে। গাছে ওঠার পর ওরা হচ্ছে যে ওই ফল যখন ছিঁড়তেছে একটা একটা দেখে দেখে পাকাগুলি, তো তখন ও কয়েকটা ফল, অর্থাৎ 2টা বা 3টা ফল ছেঁড়ার পরে লক্ষ্য করলো যে ও যেই ডালটাতে বসা বা যে ডালটাতে বসে ও ফলগুলি ছিঁড়তেছে, গাবগুলি ছিঁড়তেছে, তার উপরে 3টা বা 4টা ডালের উপরে হচ্ছে ওই চাচা আলাউদ্দিন যিনি, উনি বসা। আচ্ছা। তো ডালের উপরে? হ্যাঁ, মানে উনি আগে উঠছে, ফলে উনি উপরে বসা, ও পরে ওঠায় ও 3-4 ডাল নিচে বসা। আচ্ছা আচ্ছা। তো ও ডালে বসে ছিঁড়তেছে। তো তখন ও 2টা বা 3টে ফল ছেড়ার পরে নেক্সট আরেকটা ফল যখন টার্গেট করে ছিঁড়তে যাবে, তখন দেখো যে ও ঠিক ছিঁড়তেছে, তখন ওই ফলটা ওর চাচা ছিঁড়ে ফেলছে। আচ্ছা। তো একটু রাগ হয়েছে যে তুই ওখানে বসে আছিস, তুই ওখানেরটা ছেড়, আর এখানে কেন হাত দিচ্ছিস। তো স্বাভাবিকভাবে রাগ হইলেও কিছু না বলে, যে আলটিমেটলি ফল ভাগাভাগির পর তো অর্ধেকই নিবে, কিন্তু তারপরে ফল চুরি করার বা নিজের হাতে ছেড়ার যে একটা আনন্দ, সেই আনন্দে ভাগ বসানোর যে রাগ, সেই রাগটা আর কি। তো উনি যখন আরেকটা ফল ছিঁড়তে যাবে, ওই একই ঘটনা। তো তখন ওনার টার্গেট করা 2-3টে ফল যখন ওনার ওই চাচা ছিঁড়ে নেয়, তখন ওনার টনেক নড়ে যে উনি যতটুকু উচ্চতায় বসা, অর্থাৎ 2 থেকে 3 ডাল উপরে বসা, সেইখান থেকে তার হাত এখানে আসার কথা না। এটা যখন উনি ভাবে, উনি আর উপর দিকে তাকানোর সাহস পাচ্ছে না, ওনার ঘাড় ঘেমে যাচ্ছে আর কি। তো তারপরে হচ্ছে কি হচ্ছে, উনি আবার একটা ইচ্ছা করেই হয়তো পরীক্ষা করার জন্য বা ব্যাপারটা রিয়েলিস্টিক কিনা, মানে সত্যিই করতেছে কিনা, বা উনি যা ভাবছে তাই কিনা সেটা জাজ করার জন্য আরেকটা ফলের দিকে ঠিকই হাত বাড়াচ্ছে, কিন্তু আর চোখে হচ্ছে একটু দেখার চেষ্টা করতেছে উপরের দিকে। আচ্ছা। তখন দেখলো যে উনি ওখান থেকে হাত বাড়াচ্ছে এবং ওনার হাতটা স্বাভাবিক মানুষের যে হাত, তার চেয়ে প্রায় 3-4 গুণ লম্বা হয়ে এসে এই ফলটাকে ছেড়ে দিচ্ছে। এইটা দেখার পর উনি ভাবছে এইখানে প্রতিবাদ করা বা কিছু বলা, ভয় পেয়ে চিৎকার করা, এই সবগুলি হচ্ছে যে বিপদে পড়ার মতো, যাই করুক, কারণ উনি অলরেডি ওটার কাছাকাছি, ওই জিনিসটার কাছাকাছি।
তো উনি ভাবলো যে এখানে মানে ওনার ভয়ে বহিঃপ্রকাশটা করাটা হচ্ছে একটা বোকামো হবে। ঠিক আছে, যত স্ট্রং ছিল এবং গ্রামে বড় হয়েছে, টুকটাক ভৌতিক অভিজ্ঞতার মধ্য থেকেই মোটামুটি এরা বাড়ছে। একটা ভয় কাজ করলেও ভয়ে ওইভাবে অচেতন হয়ে যাওয়া বা চিৎকার করা, এই ব্যাপারটাতে সে এইরকম প্যানিক হয় না। তো উনি ভাবলো ওনার জন্য এই মুহূর্তে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে একদম নিঃশব্দে গাছ থেকে নেমে পড়া এবং এইখান থেকে মানে এই জায়গাটা ত্যাগ করা। উনি যা বোঝা বুঝে ফেলছে। এটা বোঝার সাথে সাথে উনি কি করছে, আস্তে আস্তে কোনো কথা না বলে ব্যাগটা ওইভাবেই গাছের উপরে রেখে, মানে কোনো কিছু তো রিস্কে জানে, যতটা সম্ভব নিঃশব্দে আবার গাছ বেয়ে নেমে হচ্ছে ভোদর। তো এই গাছটা মানে হচ্ছে যে মোটামুটি একটা হিন্দু বাড়ির কাছাকাছি একটা বাগান, আচ্ছা তো সেই বাগানেরই একটা গাছ। তো ওইটা থেকে নিজেদের বাড়িতে আসতে হলে হচ্ছে কিছু জমি আছে, ফসলের জমি, যেটা ওই সিজনটাতে ফসল চাষ হচ্ছিল না, মানে খালি জমি আর কি। এই খালি জমির যে আল, অর্থাৎ জমির যে বাউন্ডারি থাকে, এটাকে গ্রামের ভাষা হচ্ছে আল বলে। তো ওই আলের উপর দিয়ে উনি জোরে আসছে, যখন একদম ওই ক্ষেতের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি থেকে উঠে আসে বাড়ি ঘরের যে এরিয়া, ঠিক আছে, উঠান বলে, এই উঠান এইদিকে উঠে আসবে, তখন দেখলো যে ওইখানেই হচ্ছে যে দাঁড়ানো আছে হচ্ছে আলাউদ্দিন, যে ফ্রেন্ড বা চাচা, ঠিক আছে, মানে যে চাচা ছিল, যাকে দেখছে যাকে নিয়ে মূলত যাওয়ার কথা ছিল ফল সে পাড়তে, ওখানে দাঁড়ায় আছে। সে ওখানে দাঁড়ায় আছে। ওকে দেখে বলতেছে যে তুই একা একা চলে আসিস কেন, আমি তোর বাসা যেয়ে পাইতেছি না। তখন ও আর কোনো অ্যান্সার করতেছে না, বলতেছে যে পরে বলতেছি তুই আমার সাথে আয়, কিন্তু ও একদমই করতেছে, বলছে কি হয়েছে তুই একা একা আইছিস, আবার বড় বড় কথা বলতেছিস, ঠিক আছে, তুই একা আইছিস কেন, তুই আমার নিয়ে আসার কথা না, একা একা সব পাইরে ফেলাবি না, বাগ দিতে হবে বইলা, এরকম যখন বলতেছে তখন বলতেছে যে বললাম না তোরে পরে বলতেছি, পরে না তুই এখন বলবি। তো একটু ভয় কাটছে, কারণ একজন সঙ্গী পাইছে, সে একা নাই এখন আসে এটা ভেবে। তখন সে শেয়ার করতেছে যে দেখ আমি তো শুয়েছিলাম, তুই আমার ডাকতে আসছিলি, আমি ডাকতে আসছি, আমি তো ডাকতে দিয়ে তোরা পাইনি, ঠিক আছে। পরে তো তোর মা জেগে গেছে গা, যখন দাম ধরে ডাক দিলাম, তো বললো ও তো শোয়াই ছিল, কই গেল, হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে। আচ্ছা ঠিক আছে বলে চলে আসছে। 5-10 মিনিটের দিকে তুই খুঁজছিস, তুই কোথাও নাই। পরে ভাবলাম যে তুই একা একা আসছিস, ঠিক আছে, তুই কাজটা ঠিক করছ না, তোর নিয়ে প্ল্যান করছি। এরকম যখন বলতেছি তখন বললো যে তুই আগে কথা শোন, কি হয়েছে, তুই আমার কথা শোন, তুই আমি ডাকতে এসেছি, আমি ব্যাগও নিয়ে এসেছিলাম, ব্যাগ কিন্তু এখনো গাছে, কেন কি হয়েছে, পরে বলতেছে এই গাছে উঠছে, মানে টোটাল ঘটনাটা ওর কাছে ব্যাখ্যা করলো, এই করছে ঘটার পর ও বিলিভ করতেছে না, বলতেছে যে তুই এখন আসছো, এখন একটা কাহিনী আমার কাছে বলতেছে, যাতে আমি একা আসছো এই ব্যাপারটারে আমি মাথা থেকে ডাইরে ফেলাই না, বিশেষ করারই হ্যাঁ, কথা না। তো এই ব্যাপার বলে চল তুই ব্যাগ রেখেছিস না, আমি দেখবো গাছে কোথায় ব্যাগ। কিন্তু ওর আর যাওয়ার সাহস গুলোছিল, বলতো তুই কেন বলবি, তুই একা একা যাইতে পারছিস, আর তুই এখন আমি সাথে আছি, তুই এখন ভয় পাইতেছিস কেন। তো এটা যখন বলতেছে তখন বলতেছে তুই আমি যাবো না, তুই যা, তো তুই যাবি না, না ঠিক আছে আমি একা যাই। তো ও ভালো না, ও আসলে ও যাবে, ঠিক আছে। তো যাওয়ার পরে ও মানে আলাউদ্দিন উনি চলে গেছে আচ্ছা গাছের দিকে, ও চলে আসছে বাসা। এইখানে হচ্ছে আসল ঘটনা, ও যখন বাসার কাছে আসছে তখন দেখতেছে ও বাসার সামনে আলাউদ্দিন দাঁড়ানো, বলতেছে যে কিরে যাবি না, মানে কেবলই আসছে সে, অর্থাৎ ওরে দ্বিতীয়বার আটকানোর আরেকটা চেষ্টা করা হয়েছিল। ওইখানেও যদি ও বন্ধু ভাইবা সে আবার যাইতো তার সাথে, হয়তোবা তার কপালে আমি জানি না তার কপালে কি ছিল, হয়তোবা তার কৌশলে আবার একবার আটকানোর চেষ্টা করা হয়েছিল, মানে তাকে ওই গাছের কাছে নিয়ে যেতে যাচ্ছে। হ্যাঁ আবার নিয়ে যেতে, ঠিক আছে। মনির ভাই আমার এবং- রীতিমতো গায়ের লোম দাঁড়া গেছে। ঠিক আছে, এই ঘটনাটা আমার অনেক আগে শোনা, কিন্তু এখন বলতে গিয়ে আবার হচ্ছে আমার রক্তে হিমে আসছে, ঠিক আছে। তো যখন আসলো তখন ওরে দেখে, এখন ও যখন বলতেছে একা বলা আসছে, এবার ও নিজেও একটু বিলিভ করতে পারতেছে না যে এইটাই কি আলাউদ্দিন ছিল, কিন্তু ওইটা সত্যিই আলাউদ্দিন ছিল, এবার ও বিলিভ করতে পারতেছে না। ও তখন মা বলে চিৎকার করে দরজার সামনে পড়ে গেছে এবং ওকে, ঠিক আছে। এবং যখন ওর মাটা বের হয়ে আসছে, কি হয়েছে, হ্যাঁ আয়সা দেখতেছে যে উপরে আছে আলাউদ্দিন দাঁড়ানো, কি হয়েছে বলে আমি কি জানি, আমি তো আসছিলাম যাচ্ছি আপনাদের, তখন বলছে তুই কি করছিস আমার ছেলে, বলে চাচা আমি তো আসলাম, ও বুঝলাম না আমার দেখে, আমি তো ভাবলাম আমি ফাজলামও করে এরকম করছে। যখন দেখুন সত্যি সত্যি অর্জন হয়ে গেল, তো ওরা মিলা হচ্ছে মাথায় পানি টানি দিল, ঠিক আছে, ঠিক হয়ে গেল। দেন ওর কাছে শুনলো যে এই ঘটনা, ঠিক আছে। আর বুঝলো যে হয়তোবা আসলে এটাও, ও যখন অত বড় একটা ভীতিকর অবস্থা থেকে ফিরে আসছে, এখানে এসে তার অজ্ঞান হওয়ার কথা না, কিন্তু সে এইখানে এসে সম্ভবত আর বিলিভ করতে পারতেছিল না যে এটাও কি সত্যি, মানে তিনবার যখন ঘুরছে তখন, ঠিক আছে, যে এইখানে আবার সম্ভবত এখানেও আসছে ঘর পর্যন্ত, তখন আসে নিজের সামনে পারবে। তো এই ছিল হচ্ছে আমার কাজিনের সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা। গড মনির ভাই, দ্যাট ওয়াজ টেরিফিক, এন্ড আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, বিকজ এই ধরনের ঘটনা কিন্তু অ্যাভেলেবেল ঘটে থাকে আমাদের, বিশেষ করে গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনাগুলো অনেক বেশি দেখা যায়। কারণ গ্রামে ইভেন এরকমও অনেক ঘটনা শুনেছি
যে এরকম গাছের উপরে এবার আমার কাজিনের সাথে, কাজিন মানে কি আমার ফুপার সাথে এরকম হয়েছিল, ভোরবেলা এসে হাঁটতে যাচ্ছে মানে মর্নিং ওয়াকে গেছে, হুট করে নারিকেল গাছ নাকি কোন গাছের উপরে দেখতেছে যে একটা সাদা রঙের একটা মানুষ, মানে পুরো মানুষের সাদা, এমন না যে কাফন, একেবারে মানুষটা ঝুলে আছে। বাট আধা ঘন্টা পর বা 10 মিনিট পরে এসে দেখতেছে যে কেউ নেই। বাট ম্যাক্সিমাম গাছে কোনো না কোনো মানে সমস্যা থাকেই। হ্যাঁ, সো আপনার ঘটনাটা আমি ওরকম মানে কিছুটা কানেক্টেড পাচ্ছি, এরকম ওই গাছকে কেন্দ্রে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে গাছে মেন প্রবলেমটা ছিল আমাদের। হ্যাঁ, গাছ কেন্দ্রিক হতে পারে, কিন্তু গাছ-কেন্দ্রিক। ওই একই গাছ থেকে বা ওখান থেকে এমনিতেও হয়তো যে হিন্দু বাড়ি তো হিন্দু বাড়িতে অনেক সময় হয় যে কোনো গাছের গোড়াতে কিন্তু পূজা টুজা করে। হ্যাঁ, তো- এক্স্যাক্টলি ওখান থেকে হয়। ইভেন গাছ নিয়ে আমার আরেকটা স্টোরি আছে, বা আমার সাথেই ঘটে যাওয়া এরকম, আমি আপনাকে বলেছিলাম কিনা জানি না, বলছিলাম অনেক আগে বলছিলাম। যাই হোক, সময় হলে আমিও কোনো একটা এপিসোডে গাছ নিয়ে একটা ঘটনা বলবো, বিকজ আমার সাথে পার্সোনালি ভাবে আমার সাথে ঘটেছিল ঘটনাটা। যাই হোক, আমার কাছে দুর্দান্ত লেগেছে মনির ভাই ঘটনাটি। এবং দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে চলে যাব আরেকটি স্টোরি বা আরেকটি ইমেলে। এই ইমেলটি আমরা পেয়েছি আরেকটি জেলা থেকে, সেটি হচ্ছে পাবনা থেকে ঘটনাটি বলেছেন। তাহলে শুরু করা যায়। ঘটনাটি যিনি বলেছেন তিনি একটি হাসপাতালের সাধারণ কর্মচারী। তার পোস্টিং লাশঘর দেখাশোনা করেন। প্রতিদিন তাকে হাসপাতালে যেসব লাশ আসে আর যেসব রোগী মারা যায় সেসব লাশ নিয়ে কাজ করতে হয়। হিমঘরে লাশ থাকে। তিনি যেভাবে ঘটনাটি বলেছিলেন তার মুখে শোনা ঘটনাটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, পেশায় একজন লাশ ঘরের কর্মচারী। আমি দিনে কিংবা রাতে লাশ ঘরের চাকরি করি। এই পেশায় আমি নতুন নয়, আমার বয়স 50 বছর, আর আমি এই চাকরি করছি গত 20 বছর ধরে। এর মাঝে লাশ ঘর নিয়ে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, সেখান থেকে একটি অভিজ্ঞতা বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন সন্ধ্যাবেলায় হাসপাতালে একটি মেয়ে এলো, বিষে খাওয়া রোগী, বাঁচল না, মেয়েটি মারা গেল। পুলিশ লাশ রেখে গেল লাশ ঘরে। সেদিন রাতে আমার নাইট ডিউটি ছিল। আমার যখন নাইট ডিউটি পড়তো তখন আমার সাথে সাদেক ভাই থাকতেন। সাদেক ভাই গত সপ্তাহে বিয়ে করায় ছুটিতে ছিলেন। সেদিন পুরো হাসপাতালে আমি আর 3 জন নার্স ছিল শুধু। নার্সেরা থাকতো একদিকে, আর আমি হাসপাতালের দক্ষিণ পাশে লাশ ঘরের পাশেই থাকতাম। সন্ধ্যে থেকে লোডশেডিং চলছিল। আমার স্পষ্ট মনে আছে, সেদিন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা ছিল। ওই দিন রাত ঠিক 9টায় জেনারেটর নষ্ট হয়ে যায়। জেনারেটর মেকানিককে রাত 9টায় ফোন করে পাওয়া গেল না। আমি বাধ্য হয়ে মোমবাতি নিয়ে আসলাম। ওদিকে নার্সদের কি অবস্থা কে জানে। মফস্বলের একটি হাসপাতাল, তেমন একটা রোগীও নেই, হাতে গোনা কজন। আমি মোমবাতি কিনে হেঁটে হেঁটে হাসপাতালে ফিরে এলাম। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার যে এই অন্ধকারে থাকার কথা না কেউ। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আমার মনে হলো আমি যেন দৌড়াচ্ছি, কিন্তু আমার পথ শেষ হচ্ছে না। এমন এক সময় কারেন্ট চলে এলো। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের পেছনে হিন্দু শ্মশানের কাছে ছোট্ট একটি মাঠে। আমার মনে হলো আমি ভুল করে ভুল পথে এসে এখান দিয়ে বৃত্তাকার ভাবে চক্কর দিচ্ছিলাম। আমি দ্রুত হাসপাতালে প্রায় দৌড়ে ফিরে এলাম। আমাকে দেখে নার্স সবিতা আপা বললেন, কি ব্যাপার ইদ্রিস, তুমি এত ঘামছো কেন? কই আপা, এই যে শরীর ঘেমে যেন গোছল করে ফেলেছ। যাই হোক, মোমবাতি এনেছ? হ্যাঁ, আমি মোমবাতি নিয়ে লাশ ঘরের কাছে ফেরত এলাম। আমার যেন পা চলছিল না, মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকলে ভালো হয়।
আমি লাশ ঘরের সামনে দরজার পাশে থাকা চেয়ারে গিয়ে বসে পড়লাম। আমার শরীর ঘামে চেয়ারটা ভিজে গেল। আমি চেয়ারে কিছুক্ষণ থেকে স্পষ্ট শুনতে পেলাম লাশ ঘরের ভেতর থেকে স্পষ্ট খচখচ শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে কৌতূহল নিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম 3টা শিয়াল এসে লাশের গায়ে কামড়ে কামড়ে খাচ্ছে। আমার উচিত ছিল শিয়ালগুলোকে তাড়িয়ে দেয়া। আমি মনে মনে তাই ভাবছি, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। লাশটা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমার মনে হলো আমার সারা শরীর যেন হিম হয়ে এসেছে। আমি এরপর আর কিচ্ছু বলতে পারবো না। আমি সে রাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এটা দেখে ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। আমি সে রাতে লাশ ঘরের সামনেই সারা রাত পড়েছিলাম, আর লাশ ঘরের ভেতরে কিছু পাগলা শিয়াল মেয়ের লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে খাচ্ছে। কিন্তু পরদিন আমি সুস্থ হওয়ার পর জানতে পেরেছি, মেয়েটার শরীরে মাংস খাবলে খাবলে খেলেও মেয়েটার মুখ কোনো আঁচড়ও পড়েনি। কি অদ্ভুত! এই ঘটনার পর আমি খুব অসুস্থ হয়ে যাই। আমি 7 দিনের মতো বিছানায় পড়েছিলাম। এরপর এক রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। মেয়েটা স্বপ্নে আমাকে বলল, ইদ্রিস ভাই, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি মানুষ নই, আমি আত্মা। মানুষকে ভয় পাওয়া যায়, কিন্তু আত্মাকে ভয় পাওয়া যায় না। ইদ্রিস ভাই, আপনি আমার লাশটাকে ঠিকঠাক ভাবে দেখে রাখতে পারেন নাই, সেজন্য আমি আপনাকে কোনো ক্ষতি করব না। শুধু আপনার জন্য আমার বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার পেটে বাচ্চা ছিল, আমার ভালোবাসার মানুষের সন্তান ছিল আমার পেটে। সে যখন আমার বাচ্চাটাকে নষ্ট করতে বলল, আমার পরিবারকে বলেছিলাম, পরিবারে চাপ দিল বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে। কিন্তু আমি তো মা, আমি কিভাবে আমার বাচ্চাটাকে মেরে ফেলি বলেন? তাই নিজেকে মেরে ফেললাম। কিন্তু যখন শিয়াল এসে আমার বাচ্চাটাকে খুবলে খুবলে খেলো, আমার এই পেটের মাংস খেলো, তখন আপনি এসে ওদের তাড়ালেন না কেন? ইদ্রিস ভাই, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। শুধু আপনার খুব কাছের কাউকে একটু কষ্ট দিব। আপনি এতিম মানুষ, বিয়ে করেন নাই। আপনার বন্ধু সাদেক আছে না, সাদেকের বউটাকে মেরে ফেলব ইদ্রিস ভাই। নতুন বউটার পেটেও বাচ্চা এসেছে, ও কি বলতে পারেন? ও কি দোষ করেছে? ওর সাথে কেন এমন হবে? আমিও তো কোনো দোষ করিনি ইদ্রিস ভাই, আমার সাথে কেন এমন হলো? স্বপ্নের ভেতর মেয়েটা অদ্ভুত স্বরে কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো যে আমার ঘুম ভেঙে গেল। তখনও ভোর হয়নি। আমি কেন জানি খুব চিন্তিত হয়ে গেলাম। আমি সাদেকের বাড়ি গেলাম, খুব ভোরে চলে গেলাম। নতুন ভাবি আমাকে নাস্তা দিল। সাদেক কিছুটা অবাক হলো, ওর বিয়েতে আমি যাইনি। কারো বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না, হঠাৎ ওর বাড়িতে কেন? তাও এত ভোরে। আমি কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়িতে ফিরলাম। বিকেলবেলায় শুনলাম সাদেকের বউটা মধ্য দুপুরবেলা পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। লাশটা বিকেল পর্যন্ত পুকুরে ভাসছিল। অতঃপর মর্গে এসে পৌঁছায় আমার নিকট। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ ভৌতিক কথা টিমকে। ধন্যবাদ। আমাদের অনেক ভালো লেগেছে ঘটনাটি। এরকম আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন, এবং আমি চাই আপনারা যেভাবে করে ঘটনা পাঠান, এভাবে করে যদি সবাই ঘটনা পাঠায়, তাহলে হয়তো আমাদের যাত্রাটা অনেক শুভ হবে। বন্ধুরা, ঘটনাটি কেমন লেগেছে? আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যাই হোক, আমরা বেশি দেরি করব না। মনির ভাই স্টোরিতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের সাথে কমিউনিকেশন করার সিস্টেমটা দেওয়া হলো। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ইমেলটি, এবং ইমেলটি হলো
bhautikstories@gmail.com, which is BHOUTIKSTORIES, bhautikstories@gmail.com. সো বন্ধুরা, আপনার যদি ইচ্ছে হয় বা ভালো লাগে, আপনার যদি পার্সোনালি কোনো প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে সেটি লিখে পাঠান, অথবা আপনি যদি কোথাও থেকে কালেক্ট করতে পারেন তবে সেই ঘটনাটি অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন, এবং সাথে আপনার অবশ্যই 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 আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখ করতে ভুলবেন না। তো যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো মনির ভাইয়ের কাছে। মনির ভাই আমাদের কাছে উপস্থাপন করবেন আমাদের তার দ্বিতীয় স্টোরিটি, দ্বিতীয় স্টোরি না, দ্বিতীয় ঘটনাটি। এটাকে স্টোরি বললে ভুল হবে, কারণ স্টোরি অন্য জিনিস। স্টোরিতে ব্যাখ্যা থাকে, অনেক কিছু থাকে, বাট ঘটনাতে কোনো কিছু মানে ব্যাখ্যা থাকে না, ঘটনা লিটারেলি ইনস্ট্যান্ট হয়ে যায়, এবং এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা কখনো কেউ খুঁজে পায় না। দ্যাটস ওয়াই এগুলো প্যারানর্মাল, দ্যাটস ওয়াই এগুলো ভৌতিক, অ্যান্ড দ্যাটস ওয়াই ভৌতিক কথা চ্যানেলটি আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমাদের মনির ভাইয়ের কাছে। মনির ভাই, ধন্যবাদ রফিক ভাই। আসলে আপনার রুমটা নীরব হয়, হয়তো একটা ভৌতিক পরিবেশও এখানে বিরাজ করছে। ঠিক, হ্যাঁ, যেহেতু স্পটলাইটিং এর একটা ব্যাপার আছে, হ্যাঁ, সবকিছু মিলিয়ে আসলে একটা ভৌতিক পরিবেশ, হয়তো সেজন্য ভালো লাগছে, এক প্রকার ভয়ও কাজ করছে। আসলে এইবার আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সাথেই প্রত্যক্ষ না পরোক্ষ বলবো ঠিক বুঝতে পারছি না, সেটা হয়তো বা ঘটনাটা শুনলে দর্শক বা আপনি নিজেও কানেক্ট করতে পারবেন। তখন আমি ক্লাস 4 বা 5-এ পড়ি, অর্থাৎ বলতে গেলে 14-15 বছর বয়স আমার। তো গ্রামের ছেলে হওয়ায় বা প্রচুর মাছ ধরার নেশা ছিল, বড়শি দিয়ে মাছ ধরার নেশা ছিল। তো বিভিন্ন জলাশয় ছিল যেগুলি আসলে ওইভাবে কোনো একক মালিকানা বা মাছ চাষ হতো না। গ্রামের কিছু জলাশয় থাকে যেখানে এমনিতেই বর্ষা সিজনে মাছ জমা হয় এবং সেগুলি যে কেউ ধরে নেয় এরকম। তো আমরা বড়শি দিয়ে মাছ ধরতাম। এর মধ্যে হচ্ছে আমরা কয়েকটা সমবয়সী ছেলে ছিলাম, এর মধ্যে যাকে নিয়ে বা যার সাথে সরাসরি ঘটনাটা বা এই ঘটনাটা আমি এখানে সাসপেন্স রাখছি না এই জন্য, কারণ আসলে একটা স্যাড স্টোরি, ও মারা যায় ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওর ছেলেটার নাম হচ্ছে আনোয়ার। আমরা খুব ভালো বন্ধু, একই সাথে আমার চাচাতো ভাই ছিল, আপন চাচাতো ভাই না, একই বাড়িতে। আচ্ছা আচ্ছা। তো সেই সূত্রে চাচাতো ভাই আমরা একটা গ্রুপ ছিলাম, আমরা 3-4 জন মিলে একসাথে মাছ ধরতাম বড়শি দিয়ে। তো ওই দিন হচ্ছে ক্লাস ফাঁকি দেওয়া একটা উদ্দেশ্য ছিল আমাদের সকাল থেকে, যে আজকে আমরা ক্লাসে যাবো না, মাছ ধরবো। তো শেষমেশ যেটা হয় যে সবাই চলে যায় এবং আমরা দুজন, অর্থাৎ আনোয়ার আর আমি দুজন থেকে যাই। একটা তাল গাছ থাকে ওই জলাশয়ের একটা পাড়ে, ওই আমরা সবসময় ওইখানটাতেই হয় কি যে প্রচুর মাছ পাওয়া যায় একটা নির্দিষ্ট জায়গায়। তো ওই কারণে হচ্ছে যে ওইখানটাতে মাছ টাছ ধরি আমরা বড়শি দিয়ে। তো ওই দিন কিছুক্ষণ ধরার পরে হঠাৎ মা চলে আসে, আমার মা এসে বুঝতে পারে যে আজকে স্কুলে না গেলে হচ্ছে যে পানিশমেন্ট আছে। তো সবকিছু মিলে হচ্ছে আমি মানে ওখান থেকে চলে আসতে বাধ্য হই, কিন্তু আনোয়ার থেকে যায় এবং একা থেকে যায়। যেটা হয় যে এরপরেও স্কুলে যাওয়ার পরেও এমনি স্কুল থেকে ফিরে আমি ঘটনার বাকিটা শুনি, কিন্তু এখান থেকে যাওয়ার পরে আমাদের যেটা হয়েছে মানে এটা হচ্ছে যে পরবর্তীতে ওর মার থেকে শোনা, মানে ওই দিনেই শোনা। তো যেটা হয়েছে যে ও চলে আসার পরে ও একাই মাছ ধরতেছিল। তারপর ভর দুপুর, তো কিছু নির্দিষ্ট জায়গা থাকে গ্রামে এবং যেগুলোতে ভর দুপুর বেলা খুব নীরব হয়ে যায়। হ্যাঁ, প্রচুর রোদ থাকে, প্রচুর নীরব হয়ে যায় এবং ওইটাকে ওই সময়টা নাকি খুব খারাপ হয়। হ্যাঁ, অনেক কারণে আমাদেরকে একা কোনো গাছতলা যেতে দেওয়া হতো না। ওই জায়গাটা নিয়ে আগেই অনেক কথা ছিল, তবে সবগুলি ঘটনা, অর্থাৎ এর আগে ওই জায়গাকে ঘিরে যতগুলি ঘটনা ঘটছে তার সবগুলি বলা চলে বড়দের সাথে ঘটছে। তো জেফরি এখানে একটু মানে তাল গাছটার সম্বন্ধে যদি একটু বলি, ওই তাল গাছটাকে ঘিরে বেশ কিছু ঘটনা ছিল। জাস্ট তাল গাছটা এখানে আমি একটু গুরুত্বটা বোঝাচ্ছি। তাল গাছটা আসলে অনেক লম্বা, মাথার দিকে সরু খুবই, ঠিক আছে, এবং এই তাল গাছটা বেশ পুরনো। তো এই তাল গাছটা ঘিরে এমন হতো যে ওই তাল গাছটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার যে পথ, সেই পথটার শুরুতেই। আচ্ছা, এখন হয়তো তাল গাছটা নাই বা আছে কিনা জানি না, আমি দীর্ঘদিন গ্রামে যাই না। তো ওই মুরব্বীরা, আমার বাপ চাচারা যারা, তারা হয়তো বা সন্ধ্যার পরে বাজারে একটু আড্ডা দিত এবং যখন ফিরতো ওখানে এমন হতো যে তাল গাছ থেকে তারা লক্ষ্য করতো যে কোনো বিড়াল বা বানর এই টাইপের কোনো জন্তু হয়তো গাছ থেকে নেমে ওই রাস্তাটা ক্রস করতেছে তাদের সামনে দিয়ে। যখন চাইতো সবার সামনে দিয়ে এটা ঘটতো। তো ব্যাপারটা এত বেশি করতো এবং এত কমন ছিল যে এটা গা সহ হয়ে গেছিল, মানে ইউজ টু হয়ে গেছিল সবাই। কেউ তেমন পাত্তা দিত না, লাইট মারলে আর দেখতো না, ভয় পাইতো না, অদৃশ্য হয়ে যেত। হ্যাঁ, আমরা ছোটরা একটু ভয় পাইতাম, বাট বড়দের এটা ছোটবেলা থেকেই হয়তো তারা দেখতে দেখতে এমন হয়েছে যে ব্যাপারটা এখন আর তারা গায়ে লাগায় না। তো এই ব্যাপারটা থেকেও তাও নিস্তার পাওয়ার জন্য এই গাছটাকে কেটে ফেলার জন্য বহুত ব্যবস্থা করা হয়েছিল
তো অনেক করাতি বলতে যারা গাছ কাটে তাদের বা মিলের লোকজন আসছে, যেমন হয় যে গাছের 10% কাটার পর দেখা যায় করাতে আর ধার থাকে না, আচ্ছা, এরকম। তো সেটার পিছনে হয়তো অনেক মনে করতো বহুত পুরানো গাছ, বয়স হয়েছে, শক্ত হয়েছে, এরকম। বাট যখন এমন হয়তো, পরে এমন হয়েছে যে ওনারা অনেক টাকা কাটার আশা ছাড়িয়ে দিয়েছে, আর কাটে না। এবং অনেকে যারা কাটার ট্রাই করছে তাদের নাকি 2-3 দিন জ্বর থাকতো। আচ্ছা, মানে কোনো না কোনো বিপদের হ্যাঁ, সম্মুখীন। ছোটখাটো বিপদ, মানে বড় আহামরি কিছু না। তো এই জন্য পরে অনেকটা এইটাই মেনে নিছে, আর এটা নিয়ে কেউ বেহুদের ট্রাই করে না। আচ্ছা আচ্ছা, তো আমি যেই ঘটনা ছিলাম আনোয়ারের ঘটনায়, সেইখানে ফিরি। দুপুরবেলা ওদিন যাওয়ার পরে হঠাৎ করে যেটা হয়েছে যে ওর বড়শিতে মাছ ধরলে আমরা একটা টং ব্যবহার করতাম, অর্থাৎ মাছে বড়শি যখন গিলে তখন আমরা বুঝতে পারার জন্য। তো ওইটা হয়েছে যে ওই টংটা যখন ডুবে যাচ্ছে, ও মাছ মনে করে যথারীতি এত কোনো মাছ ধরতেছিল। তো এর আগেও কিছুক্ষণ এমন হয়তো যে ও একটা মাছ ধরছে, মাছটা রাখার জন্য একটা পাত্র ব্যবহার করতাম, পাতিল আর কি। তো ওই পাতিলে ও দেখা গেছে যে কয়েকটা মাছ ধরছে ততক্ষণে, 8-10টা। তো আবার যখন মাছ ধরতেছে একটু পরপরই মাছ ধরতেছে, মানে আগের চেয়ে আগে হয়তো বা 10 মিনিট একটা মাছ ধরতো, এখন দেখছে প্রতি 2 মিনিট 1 মিনিট পরপরই মাছ হচ্ছে। একটা নেশা ধরে গেছে ওর। আচ্ছা, ও আচ্ছা। যাবে করে ও যেতে পারতেছে না, মানে এত মাছ উঠতেছে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলো যে ও মাছ যতক্ষণ মানে যখন থেকে ও ঘন ঘন মাছ পাওয়া শুরু করলো, তো তখন ও খেয়াল করলো হঠাৎ করে যে ও আগে যে মাছগুলি ধরা ছিল এরপরে মাছগুলি রাখতেছে, আবার যখন নেক্সট মাছ রাখতে দেখতেছে যে মাছ আগের গুলি গেছে, অর্থাৎ মাছ আর পাতিলে বাড়তেছে না, মাছ ধরতেছে পাতিলে রাখতেছে, কিন্তু মাছ আর সংখ্যা বাড়তেছে না, ওই কোটাই। তো প্রথমত মানে কোনোভাবে পাতিল ভরে যাচ্ছে। পাতিল ভরে যাচ্ছে না, আগের মাছগুলি আছে, এরপর নতুন বড় যে মাছগুলি রাখতেছে ওই মাছগুলি আর পাতিলে নাই। নতুন কি ওইটা কত ভালো কি মাছ কি বের হয়ে যাচ্ছে, মাছ কি জ্যান্ত মাছ হয়তো লাভ দিয়ে পড়ে গেছে। তো ওইটা হচ্ছে কচুরি পানা দিয়া ঢাইকে রাখার ব্যবস্থা করছে। তো কতক্ষণ পর দেখছে না এইভাবে, তো ও যখন ভাবলো যে চলে যাবে, কিছু একটা হচ্ছে, তখন হচ্ছে যে যখন আবার লাস্ট বলে আরেকটা মাছ ধরে যায়, মানে মাছ ধরার নেশাটা কিন্তু জটিবে খুব মারাত্মক এবং খারাপ এটা নেশার সত্যি মতো। কথা, হ্যাঁ। তো যখন আবার পাতলো তখন হচ্ছে যে বসে ধরলো, এবং যখন তুললো খুব হালকা, বাট হচ্ছে যে মানুষের চেয়েও বড় আকৃতির একটা কিছু। হ্যাঁ, এবং আমরা তো আসলে কেউ ভূতের চেহারা দেখি নাই। না। তো আমরা তখন হচ্ছে যে দৈত্যের ঘটনা নামে একটা গল্প ছিল আমাদের বাংলা বইয়ে। তো আমাদের পাঠ্য বই আর কি, বাংলা বইয়ে একটা দৈত্যের গল্প ছিল। তো ওইখানে একটা ছবি ছিল, ও হয়তো বা ওই ছবিটা দেখে দেখে, তো তখন তো ছোট আমরা, মস্তিষ্ক তো একটা অবয়ব থাকে, তো সেটা থেকে হয়তো একটা অবয়ব ক্রিয়েট করে নিছে, মানে ও যখন বর্ণনা দিল ওই রকম নাকি একটা আকৃতির কিছু একটা, অনেক বড়, সেটা হচ্ছে ওর বড়শিতে উঠে আসছে। আচ্ছা, এটা দেখার পরে তো হচ্ছে যে এক তো বাচ্চা মানুষ, অনেক ভয় পাইছি। তো তখন আমি ওই যে বললাম যে হয়তো 14-15 বছর বয়স। তো ও হচ্ছে যে ভয় পেয়ে বসে টসে ফালাই রেখে ওইখান থেকে দৌড়। আচ্ছা, তো দৌড় দিতে যখন গেছে বাড়ির সামনে গিয়ে হচ্ছে যে একদম চিৎকার করে দরজার সামনে অচেতন হয়ে পড়ছে। আচ্ছা, তো অচেতন হয়ে পড়ার পর ই করছে, আর কোনো কথা বলতে পারতেছে না, মাথায় পানি ঠানি দিছে। সন্ধ্যার পরে একটু একটু কথা বলতে পারতেছে। তো সন্ধ্যার পর যখন একটু একটু করে কথা বলতে শুরু করলো, তখন ওর মা জিজ্ঞেস করলো যে কি হয়েছিল আসলে দুপুরের ঘটনা। তো ও যখন বললো তখন ওর মা ওরে আরো বকাবকি করলো যে একা একা কেন গেছিস ওখানে, এইরকম একটা সময়। তো যাই হোক, তারপরে হচ্ছে যে মা তো তার তো খারাপ লাগবেই। তো আমাদের বাড়ির পাশে একজন হচ্ছে কবিরাজ টাইপের ছিল, গনি ব্যাপারী নাম, আচ্ছা, আব্দুল গনি বলে সবাই। তো ওনার কাছ থেকে হচ্ছে পানি পড়া নিয়ে আসে, পানি পড়া খাওয়ায়। এবং পরের দিন থেকে হচ্ছে যে আপনার ঝাড়ফুঁক, গোসল, মানত, বিভিন্ন মিলাদ টিলাদ, মানে হচ্ছে যে যতটুকু করা পসিবল, তাবিজ নেয়া, সব করতে শুরু করে। এবং 1 মাস পর্যন্ত এইরকম বিভিন্ন ট্রাই করার পরেও হচ্ছে দেখা গেছে যে কোনো কিছুতে কোনো ফায়দা হচ্ছে না। আচ্ছা, তো ও আর হচ্ছে ডিভাইডে করতেছে কি এত শুকাই যেতেছে যে দেখা গেছে তখন অনেকে বলতেছে যে ফকির কবিরাজ বাদ দাও, ছেলের যেহেতু জীবন নিয়ে এই টানাটানি, তো ডাক্তার দেখাও। তো ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার এটা কি করবে, ডাক্তার জাস্ট হচ্ছে যে উইক, নড়াচড়া করতে শুকিয়ে দিয়েছে, বা হচ্ছে শরীরের টেম্পারেচার, প্রেশার হয়তো বা এগুলোর উপর ডিপেন্ড করে ওষুধপত্র দিয়েছে, কিন্তু আলটিমেটলি কিছুতেই কিছু হয় না। তো ওইরকম আসলে বড় কোনো রোগও ওর মধ্যে দেখা যায় না, সবকিছু মোটামুটি স্বাভাবিক, শুধু দিন দিন শুকাচ্ছিল, শরীর একদম এনার্জিলেস হয়ে যাচ্ছিল। তো এইগুলির উপরে কমন যে মেডিসিন গুলি এগুলি সাজেস্ট করতেছিল, খাচ্ছিল, কিন্তু দেখা গেছে যে আরো 2 মাস পর, অর্থাৎ 3 মাসের মাথায় গিয়া বা 2.5 মাসের দিকে ওরে দেখলে মানে চেহারা তো ভালো কথা, মানে মানুষ বলেও মনে হতো না, মানে ব্যাপারটা এমন যে জাস্ট কঙ্কাল, ঠিক আছে, মনে হচ্ছে যে স্কালের উপরে স্কিন দেয় এরকম, মানে একটা চামড়ার আবরণ শুধু কঙ্কালের উপরে। এবং ওর নিকটাত্মীয় যারা কাছাকাছি ছিল বা মা বা আদার্স রিলেটিভ যারা, তো তারাও যখন দেখতে আসতো
তো তারা কনফিউজ থাকতো যে ও কি মানে বেঁচে আছে না মরে গেছে, মানে স্বাভাবিক দেখলে বোঝাই যেত না বা কিছু মনেই হইতো না। তো তারা হয়তো বা নাকের কাছে হাত দিয়া, ঠিক আছে, নার্ভ চেক করে বোঝা যেত না এরকম অবস্থা। এত খারাপ হয়ে হ্যাঁ, এত খারাপ অবস্থা, মানে কঙ্কাল উপরে চামড়ার আবরণ, মানে জীবন্ত কঙ্কাল এক কথায়। এরকম প্রতিদিন এই যারা দেখতে পেয়েছে মনে করতো যে আজকেই বোধহয় লাইফের লাস্ট ডে এরকম। তো এর মধ্যে হচ্ছে যে হয়তো 3 মাস পার হবে এমন একটা সময় দুপুরবেলা, আমরা তো স্বাভাবিক জীবনে নিজের মতো আবার আসি, তো হঠাৎ করে ওদের বাড়ি থেকে কান্নার শব্দ আসতেছে। আচ্ছা, তো কান্নার শব্দ আসতেছে, আমরা সবাই হচ্ছে খেলা ফেলায় দৌড় দিয়ে গেলাম। দেখলাম যে ওর ঘরে যারা ছিল তারা একসাথে জড়ো হয়ে আনোয়ার মাঝখানে একটা হোগলার উপরে শোয়ানো, সেখানে হচ্ছে ওরা সবাই কান্নাকাটি করতেছে। আচ্ছা, তো আরো মানুষজন কান্নাকাটি শুনে আসলো, বুঝলাম যে আসলে আনোয়ার মারা গেছে। আনোয়ার তো কাছের একটা ক্লাসমেট বলি, কাজিন বলি, মানে ওই অবস্থা ছোটবেলায় তো আর বেশি, তো খারাপ লাগছে। তো ওরে মাটি দেওয়া হয়েছে যে আমাদের একটা সামাজিক বা পারিবারিক একটা কবরস্থান আছে, ওই কবরস্থান। তো কবরস্থানে যেটা আমাদের গ্রামের বাড়িতে যেটা হয় যে কবরস্থানে কবর দেওয়ার পরে তো অনেকদিন পর দেখা যাচ্ছে বৃষ্টি হইলে কবরস্থানের কবরের উপর থেকে মাটি ধুইয়া লেভেল হয়ে যায়, তখন আসলে কার কবর কোনটা এটা বুঝতে একটু অসুবিধা হয়। ফলে যেটা হয় যে যখন নতুন কবর দেয়, কবরের হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিকে অর্থাৎ লম্বালম্বি ভাবে দুই দিকে 2টা ছোট গাছ লাগানো হয় বিশেষ। তো দেখা গেছে যে পরবর্তীতে লেভেল হয়ে গেল, ওই গাছের নিশানা অনুযায়ী আবার কবর হতেছে যে আগের চেহারায় ফিরে আনা যায়, একটু উঁচু থাকে। তো ওর কবরও স্বাভাবিকভাবে এগুলো লাগানো হয়েছে, কিন্তু এটা হয়তো যে ওই গাছগুলো আস্তে আস্তে বড় হইতো, কিন্তু ওর কবরের মাথায় যে গাছগুলি লাগানো হয়েছে, যে গাছ 2টা, তো 7-8 দিন পর দেখা গেল গাছের পাতা ঝরে যাইতেছে, আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে, মানে শুকনো ডালের মতো হয়ে যাইতেছে, মানে গাছগুলিও বাঁচতো না। এবং আরো একটা জিনিস প্রায় 1 মাস পর থেকে লক্ষ্য করা গেল যে ওই যে কবরস্থানটা ওইটা ছিল হচ্ছে পুষ্কুনির পাড়ে। ওই পুষ্কুনিটা হচ্ছে ওই বাড়ির সবাই, ওই বংশী যারা ছিল সবাই ওখানে গোসল করতো, রান্না বান্নার কাজে পানি ব্যবহার করতো, মানে খাওয়া বাদে সব কাজে ওটা ব্যবহার হতো। তো নদীতে তো আমরা শুনছি বা দেখছি যে নদী কিন্তু এক পাশ ভাঙতে থাকে আর এক পাশ হচ্ছে চর পড়তে থাকে। তো ওই পুষ্কুনিতে যেটা শুরু হয়েছে যে এই সেটটা হচ্ছে কবরস্থান, পুষ্কুনিটা হচ্ছে পুষ্কুনির পূর্ব পাশে। তো আস্তে আস্তে ভাঙতে এমন হলো যে কবরস্থানটা পুষ্কুনির ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেকগুলি কবর হচ্ছে পুষ্কুনিতে অলরেডি ভেঙে গেছে, মানে আস্তে আস্তে ওই পর্যন্ত যাচ্ছে। তো এমন হলো যে আমরা যারা বাচ্চারা বা ছোটবেলা যারা ওই পুষ্কুনিতে গোসল করতাম, আমরা গোসল করতে ভয় পাইতাম পুষ্কুনিতে। কেন যেন মনে হয়তো মাছ কোনো কারণে ওই পুষ্কুনিতে মাছ চাষ করা হয়তো দেখা যাচ্ছে যে আগেও হয়তো, বাট খেয়াল করা হয় না যে গোসল করতে গেলে পায়ের সাথে হয়তো মাছ বাড়ি খেত, বাট আমাদের এমন মনে হয়তো যে পা ধরে কেউ টানতেছে, ঠিক আছে, পুষ্কুনিতে নামলে। অনেকেই নাকি বড়রাও এরকম ফিল করতো। আস্তে আস্তে এমন হয়েছে যে পুষ্কুনিটা পরিত্যক্ত হয়ে গেল, ওইটাতে আর কেউ গোসল খাওয়া দাওয়া কোনো কারণেই কি করে না। এমন হচ্ছে যে আমাদের এই বাড়িতে কয়েকজন ভাবে যারা হচ্ছে যে পোয়াতি ছিল, তো অনেক সময় ওই পুষ্কুনিতে গোসল করে ওঠার সময় আধা খেয়ে পড়ে গেছে, ঠিক আছে। তো পরবর্তীতে পুষ্কুনিটা পুরো একদম ব্যবহারের অনুপযোগী করে ফেলা হয়েছে। মানে সব ঘটনা ঘটছে হচ্ছে ওর মৃত্যুর পরে একটা শুধু জায়গা পরিত্যক্ত, এবং এমন হয়েছে যে তার ঠিক বছরখানেক সময় লাগছে হয়তো যে ওই পুষ্কুনি ভাঙতে ঠিক ওর যে কবরটা ছিল ওই পর্যন্ত যখন ভাঙা হয়েছে, দেন আর ভাঙে না, এবং এখনো পর্যন্ত হচ্ছে ওই অবস্থাতে গেছে। মানে একটা মানুষ মরে গিয়েও মানে নিস্তার পায়নি। হ্যাঁ, ভয়ঙ্কর ভাবে সেটা একটা রূপ লাভ করছে। এই ছিল হচ্ছে আমার মানে দ্বিতীয় ঘটনাটা। দিস ইজ সো মাচ স্যাড স্টোরি। আমার কাছে সত্যি কথা খুব খারাপ লাগলো, বিকজ আমরা বেসিক্যালি অনেক ধরনের স্টোরি শুনে থাকি, অনেক ধরনের ইনসিডেন্ট শুনে থাকি, বাট সবগুলোতে হয় দেখা যায় যে সামহাও তারা রিকভার করে ফেলে বা কোনো না কোনোভাবে রিকভার করে। বাট এই স্টোরিটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। কারণ এটা তো রিকভার করেনি, সে মারা গিয়েছে, মরার পরেও মৃত্যুর পরেও সে এখান থেকে কোনোভাবেই নিস্তার পায়নি, এবং যেখানে মারা গেছিল সেই জায়গাটাও পরিত্যক্ত হয়ে যায়। হ্যাঁ, সেভাবে এমন হয় কিন্তু যে অনেকে হচ্ছে জীবিত অবস্থায় দেখা যাচ্ছে যে কোনো অকারেন্স করে যেটার সাথে আমরা পাপ বলতে যেটা বুঝি, যেরকম অনেক কিছু জড়াই থাকে বা অনৈতিক বা খারাপ ইচ্ছাকৃত ভাবে যেটা অন্য চোখে খারাপ হতো তার চোখে না, মানে এমন কিছু করার পরে তার দেখা যাচ্ছে যে এমন কোনো হয়তো গজব টাইপের কিছু একটা হয়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বা তখন যে আনোয়ারের এজ ছিল ওরও হয়তো অতটা বুঝ হয় নাই, সেই ক্ষেত্রে ও কিন্তু এমন কোনো অকারেন্স বা অন্যায় যেটার কারণে হয়তো জীবিত থাকতে যা হয়েছে মৃত্যুর পরেও যেটা ওর সাথে ঘটছে সেটা সম্পূর্ণ একদম অনাকাঙ্ক্ষিতই বলা চলে। খারাপ লাগছে। যাই হোক বন্ধুরা, এটা ছিল আমাদের মনির ভাইয়ের বলা সেকেন্ড স্টোরি বা সেকেন্ড ঘটনা।
যেটা খুবই ভয়ঙ্কর ছিল এবং খুবই হৃদয় বিতরক ছিল। এবং আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমি শিওর আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ এ ধরনের ঘটনা আমরা প্রায় হর হামেশাই শুনে থাকি। বাট হ্যাঁ, এটার সাথে মৃত্যু জড়িত, এবং জিনিসটা মৃত্যুর পরেও যে জিনিসটা থেকে নিস্তার পাবে না, এটা খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে লেগেছে। যাই হোক, আমাদের নতুন ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, যথারীতি আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদেরকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের ইমেলটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ডিসক্রিপশন বক্সে যে ইমেলটি দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে bhautikstories@gmail.com, which is PHOUTIKSTORIES, bhautikstories@gmail.com। আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিবেন, এবং আপনারা চাইলে নিজেদের ভয়েস ক্লিপও আপনাদের ঘটনা বলতে পারেন। তবে অবশ্যই ঘটনা বলা অথবা ঘটনা লিখে যেটাই পাঠান না কেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। তাহলে আমরা আপনার ঘটনাটি যদি সিলেক্ট হয়, আমরা আপনাকে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করব, এবং আপনি যদি আসতে পারেন তাহলে খুবই ভালো। স্টুডিওতে আসতে পারলে আপনাকে আমরা খুবই 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 আনন্দিত হব। আর যদি না আসতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা আপনাদের ঘটনা বর্ণনা করব এই ঘটনাটা, এই আমাদের এপিসোডে। যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। আমাদের কাছে একটা নতুন ঘটনা আমরা পেয়েছি। এই ঘটনাটি কালেক্টেড, ইটস নট যে আমাকে কেউ কোনো ইমেল করেছে, না, এটা কোনো ইমেল স্টোরি না। এটা একটা কালেক্টেড হিস্টোরি বা স্টোরি আমি একটা জায়গা থেকে শুনেছি, এবং এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। তাই আমি এই ঘটনাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এই ঘটনার পর আবারও আমরা মনির ভাইয়ের কাছে ফিরে যাব। যাই হোক, আমরা ঘটনাটি বলি তাহলে। এটা কোনো গল্প নয়, এটা একটা বাস্তব সত্য ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। আমার এক ফুপির ইন্তেকালের কথা শুনে গ্রামের বাড়িতে চলে আসি। এসে দেখি আমাদের সবার মায়া কাটিয়ে উনি চলে গেছেন কবর দেশে। যাই হোক, তার মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করার পর কবর খুঁড়তে কিছু লোক ব্যস্ত হয়ে পড়ে। কবরের বাঁশের বন্দোবস্ত করা হলো আমাদের বাঁশগান থেকে। কবরের বাঁশের বন্দোবস্ত করা হলো আমাদের বাঁশবাগান থেকে। আমাদের এক সম্পর্কিত দাদার হাতে ন্যস্ত করা হলো কবরের বাঁশের চাঙি, বেড়া ইত্যাদি। তিনি বাঁশগুলো কাটার পর দেখলেন একটা বাঁশের অর্ধেকটা কোনো কাজে লাগছে না। তাই তিনি সেই অর্ধেক বাঁশের বাতি দিয়ে বসার জন্য উঁচু ডং বানালেন। মূল কথায় আসা যাক, লাশকে গোসল থেকে শুরু করে কাফন এবং জানাজা পড়ানো হলো। জানাজা শেষে লাশটিকে খাটিয়ায় তুলে কবর দেওয়া হলো। কবরে মাটি দেওয়া শেষ হয়ে গেলে মোনাজাত করার পর বাড়ির মুরব্বীরা আমাদের 4 ভাইকে দায়িত্ব দিলেন খাটিয়াটি বাড়িতে নিয়ে গিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিতে। কথা মতো আমরা 4 ভাই খাটিয়াটি ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। পথিমধ্যে মনে হচ্ছে কে যেন খাটিয়াতে খুব জোরে ভর দিচ্ছে। তো আমি পিছনে ছিলাম, মনে হচ্ছিল সামনে 2 জন হয়তো ফাজলাম করছে। তাই কিছু না বলে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওদের বললাম, তোরা এরকম ফাজলামো করলি কেন? ঘাড় তো ব্যথা ধরে গেছে, এভাবে কেউ খাটিয়া ধরে? সব ভরটুকু আমাদের দিকে দিয়েছিলি। আমার বড় ভাই রেগে গিয়ে বলল, তোরাই তো সামনের দিকে ভর দিয়েছিস আর উল্টো কথা বলতেছিস। এই কথা শুনে আমরা 4 ভাই হতভম্ব হয়ে গেল। যাই হোক, গল্প এখানে শেষ হলেই ভালো হতো। এই ঘটনার পর থেকে নতুন করে আবার ঘটনা করতে শুরু করলাম। আমার বড় আব্বা আর ছোট চাচা মোটরসাইকেলে করে মৃতের আত্মার মাগফিরাতের জন্য খতম ও ফকির মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে দাওয়াত দিতে গেছে। সন্ধে নামবে ভাব এমন সময় বাড়িতে হইচই পড়ে গেল। সন্ধে নামবে ভাব এমন সময় বাড়িতে হইচই পড়ে গেল যে আমাদের বাড়ির সামনে পুকুরের চাচারা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছেন। বাড়ির সবাই তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে দেখি কিছুই নেই। সবাই অবাক। যে খবর দিয়েছে সেই বড় আম্মাকে জিজ্ঞেস করলাম, কই, কিছুই তো হয়নি। উনি অবাক হয়ে বললেন, আমি যে এখনই দেখলাম, সেটা কিভাবে ভুল হতে পারে? এটা শুনে সবাই একটু চিন্তায় পড়ে গেল। রাতে চাচারা বাড়ি ফিরতেই তাদের এই বিষয়ে বলা হলো। তারা বলল, আমরা তো কেবল এই মাত্র বাড়ি ফিরলাম।
তোমাদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এমন সময় ছোট চাচি চিৎকার করে বললেন। সবাই তার কাছে গেলে তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, যখন আমি বাইরে বারান্দায় দাঁড়িয়েছি ঠিক তখন মনে হলো বাথরুমের চালাটিতে কেমন যেন মচমচ করে আওয়াজ হচ্ছে, আর একটা টিন চালা থেকে বাথরুমের ভিতরে বিকট শব্দ করে পড়ে গেল। আমি কাছে গিয়ে দেখি কিছুই হয়নি, সবকিছু আগের মতোই ঠিকঠাক মতো আছে। এত কাহিনী ঘটার পর সবাই ঘুমোতে গেলাম। সকালে জোরে জোরে কথার শব্দে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে শুনতে গেলাম আবার কি ঘটল। যা শুনলাম তা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। শুনলাম যে দাদা কবরের অর্ধেক বাঁশ দিয়ে টং বানিয়েছিলেন। তিনি রাতে ভয়ে ঘুমোতে পারেননি। রাতে যখন তিনি ঘুমাতে গেছেন পাশে তার স্ত্রী শুয়েছিল। মাঝরাতে হঠাৎ তার স্ত্রী চিৎকার করে উঠলেন। দাদা বললেন, কি হয়েছে? উনি বললেন, কে যেন আমার হাত টেনে ধরেছিল। বাহিরে আর থাকবো না, চলো ঘরে যাই। দাদা তার কথায় সম্মতি দিয়ে ঘরে গেলেন। ঘরের দরজা দিতে তিনি দেখেন তার ছেলের রিকশাটি গাছের ফাঁক দিয়ে একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। কিন্তু আজব ব্যাপার হলো রিকশায় কোনো চালক ছিল না, আর রিকশাটি ছিল একেবারেই তালাবদ্ধ এবং গাছগুলো ছিল একেবারে এলোমেলো। কিন্তু আজব বিষয় হচ্ছে তার ফাঁক দিয়ে কিভাবে এভাবে রিকশা চলে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো তখন যখন দরজাটা খোলা হলো, দেখা গেল সবকিছু আগের মতোই রয়ে গেছে। ঠিক আগের মতোই রিকশাটি তালাবদ্ধ ভাবে আগের জায়গায় আছে। এভাবে কয়েকদিন যাওয়ার পর খতমের আগের রাতে এক চাচা খতম খরচ বাবদ কিছু টাকা দিয়ে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি হঠাৎ করেই জঙ্গলের দিকে চলে যাচ্ছে, যেখানে ফুপিকে কবর দেওয়া হয়েছে। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পিছনে পারিবারিক কবরস্থান, তারপর রাস্তা, তারপর আবার কবরস্থান। যাই হোক, ফুপিকে মাটি দেওয়া হয়েছে দ্বিতীয় কবরস্থানে। সেই চাচারই মোটরসাইকেলটি ফুপির কবরের দিকেই চলে যাচ্ছিল। তিনি অনেক চেষ্টা করার পরেও কন্ট্রোল করতে পারছেন না। তিনি ভয়ের চোটে মোটরসাইকেলটি মাটিতে ফেলে দৌড়ে বাড়িতে ফিরে সবাইকে হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনাটি খুলে বললেন। সবাই লাঠি নিয়ে কবরের কাছে গিয়ে অবাক হয়ে গেল। সবাই দেখলো মোটরসাইকেলটি ডাবল স্ট্যান্ড করে কবরের দিকে মুখ করে দাঁড়ানো, লাইট জ্বলছে এবং মোটরসাইকেলটি স্টার্ট হয়ে আছে। চাচা এটা দেখে রীতিমতো ঘাবড়ে গেল। বললেন, আমি তো মোটরসাইকেলটি মাটিতে ফেলে দিয়েছিলাম, আর তাতে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কথা। বলেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি বোধহয় ভয়ঙ্কর ভাবে শক হয়ে গিয়েছিলেন। সকালবেলা ভালো একজন হুজুর ডেকে খতম শরীফ করানো হলো। এরপর থেকে সবকিছু শান্ত হয়ে গেল। এরপর আর কখনো এরকম কোনো আজব ঘটনা ঘটতে দেখা যায়নি। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনবেন, এবং এটি আমার চোখে দেখা একমাত্র ঘটনা যা আমি শেয়ার করলাম। বন্ধুরা, আমার ঘটনাটি অনেক ভালো লেগেছে, তাই আমি পড়ে শুনিয়েছি। বন্ধুরা, সবার কাছে কেমন লেগেছে আমাদের এই ঘটনাটি? আমার কাছে পার্সোনালি খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই আমি ঘটনাটি শেয়ার করলাম আমাদের এই এপিসোডে। সো বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা নেক্সট ঘটনায় চলে যাব। যাওয়ার আগে যথারীতি বলে রাখি, আপনারা যদি ইন্টারেস্টেড হন আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের কাছে যদি প্যারানর্মাল কোনো ঘটনা থেকে থাকে বা আপনারা যদি এক্সপিরিয়েন্স করে থাকেন নতুন কোনো ঘটনা, তাহলে আপনারা দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া জিমেল আইডিতে আপনাদের ঘটনা পাঠিয়ে দেবেন। এবং শুধু ঘটনা পাঠালে হবে না, ঘটনার সাথে আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার অবশ্যই মেনশন করে দেবেন। আমাদের জিমেল আইডিটা হলো bhoutikstories@gmail.com, which is bhoutikstories@gmail.com। তো আপনারা আরেকটা ব্যাপার, আপনারা চাইলে আপনাদের ভয়েস ক্লিপও পাঠাতে পারেন। ভয়েস ক্লিপ পাঠিয়ে দিলে হবে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি যখন রেকর্ড করবেন আপনার কথাগুলো, তাহলে অলওয়েজ চিন্তা করবেন যে আপনার আশেপাশে যে জায়গাটাতে আপনি রেকর্ড করতেছেন বা যে রুমে আপনি রেকর্ড করছেন সেই রুমটা যেন নীরব হয়, আশেপাশে কোনো নয়েজ যেন না থাকে, এবং সাইলেন্ট একটা জায়গায় যে আপনি রেকর্ড করে সুন্দর করে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন আমার কাছে। আমাদের কাছে পছন্দ হলে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো এবং যোগাযোগ করে আপনার ঘটনাটি আমরা আমাদের কাছে প্লে করবো। যাই হোক,
আমরা বেশি কথা না বাড়িয়ে এখন মনির ভাইয়ের কাছে মনির ভাই আমাদেরকে যেটা বলেছিলেন তার আরেকটি ঘটনা আছে, এবং আমি ঘটনাটি শোনার পরে অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ এই ঘটনাটি ওনার নিজের মায়ের কাছ থেকে শোনা কথা। সো মনির ভাই, আমরা বেশি দেরি না করে, অলরেডি অনেক রাত হয়েছে, তাই অনেক বেশি দেরি করবো না, আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যেতে চাই। মনির ভাই, হ্যাঁ, তো আমি আমার আজকের যে শেষ বা সর্বশেষ স্টোরিটা শেয়ার করবো সেটা হচ্ছে আসলে আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম বেশ কয়েকবার। তো সেটা হচ্ছে যে আমাদের নানা বাড়ি, যেটা নানা বাড়ির কাছাকাছি অনেক হিন্দু এরিয়া, অর্থাৎ ওই এলাকাটাতে বলা চলে যে মুসলিম পরিবার খুবই কম। আচ্ছা, ম্যাক্সিমামই হচ্ছে ওখানে হিন্দু এরিয়া। তো ওইখানের যে ভাস্কর্য, ইতিহাস বা সবকিছুর সাথে একটা হিন্দু সমাজের যে ব্যাপার স্যাপার থাকে সেগুলো জড়ানো। আচ্ছা, এর মধ্যে একটা খুব পুরাতন দিঘি ছিল, যেটা হয়তো বা কয়েক শতক বছর আগের। কেন বলছি, কারণ আমরা ছোটবেলাতে আর কি যখন ওই দিঘিটা দেখতাম, তখন ওই দিঘির পাড়ের যে সিঁড়ি বা সিঁড়ির যে বাউন্ডারি বা পুষ্করিণীর যে বাউন্ডারিগুলো দিঘির, তো সেটা খুব পুরনো এবং ইটের কারুকাজ করা অনেক আগের, এবং ভাঙাচোরা ছিল তখন থেকেই, পরিত্যক্ত বলা চলে। তো এমন হয়তো যে ওইখানে মানুষ গোসল টোসল করতে যাইতো, কারণ বিশাল একটা খোলা জায়গা, জলাশয়। আচ্ছা, তো ওদিন হচ্ছে রাত 9টা বা 10টা বাজে, একটা শ্মশান ঘাট থাকে। শ্মশান ঘাটটা হচ্ছে এমন যে ওইখানে হচ্ছে হিন্দুরা মারা গেলে ওই নির্দিষ্ট একটা স্থানে সব হিন্দুদেরকে পোড়ানো হয়। আচ্ছা, তো নানা অনেক রাত করে ওখান থেকে ফিরতেছিল। তো ফেরার পরে এমন হচ্ছে যে শ্মশানের ওদিক থেকে কোনো কান্নার শব্দ পাচ্ছিল। আচ্ছা, তো নানা একটু তাড়াহুড়ো করে চলে আসছে ওখান থেকে, মানে এমনিতে আস্তে 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 এমন হয়েছে যে দিঘির কাছাকাছি যখন আসছে ওনার তাড়াহুড়োর কারণেই হয়তো মানে বৃষ্টি হয়েছিল দিনে, একটা জায়গায় একটু খাদে পানি জমা ছিল। ওইটাতে পা দিতে গিয়ে হচ্ছে পা এবং লুঙ্গি একটা হচ্ছে নোংরা হয়ে গেছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে হচ্ছে তখন নানারা যখন ছিল তখন ইলেকট্রিসিটির যুগও ছিল না, তখন হচ্ছে বলা চলে হেরিকেন নিয়ে হচ্ছে যে মানুষ ঘোরাফেরা করতো। ওনার হাতে একটা হেরিকেন ছিল। হ্যাঁ, তো ওই হেরিকেনটা হচ্ছে যে উনি দিঘির শুরুতে মানে ঘাটলার দিকে রাইখা নিজের দিকে নেমে গেছে। তো নিচের দিকে যখন নামার পর পা ধোয়ার পরে উঠতে যাবে, তখন মনে হলো যে এতক্ষণ যে একটা স্বাভাবিক আলো ছিল, হালকা আলো, কোন রকম আবছা আবছা দেখা যাচ্ছিল, সেই আলোর ব্রাইটনেসটা মানে আলোটা একটু আগের চেয়ে বেড়ে গেছে হঠাৎ। বেড়ে গেছে। হ্যাঁ, তো সেটা শুধু নির্দিষ্ট জায়গা জুড়ে না, পুরো দিঘি এরিয়া জুড়ে আলোটা হঠাৎ বেড়ে গেছে। আচ্ছা, তো উনি সেই আলোটার মানে উৎস খুঁজতে গিয়ে এদিক ওদিক একটু তাকাচ্ছে যে কি ব্যাপার, হঠাৎ করে আলো বেড়ে গেল। হ্যাঁ, এরকম মানে তখন এমনও না ইলেকট্রিসিটির যুগ, কোথাও বাতি ছিল, হয়তো বিদ্যুৎ ছিল না, বা বিদ্যুৎ আসছে আলোকিত হয়ে গেছে, এই ধরনের ভাবনাও আসার মাথায় নেই। তো সে একটু অবাক হয়েছে, হঠাৎ করে মানে আলোটা বেড়ে গেল। তো এটা তাকে দিঘির একদম অপর প্রান্ত। দিঘির দৈর্ঘ্যটা এমন যে যদি দিঘির পাড় ধরে পায়ে হেঁটে যাওয়া যায়, তাতেও প্রায় দিঘির অপর প্রান্তে যেতে আপনার 8 থেকে 10 মিনিট লাগবে। দিঘিটা এত দৈর্ঘ্য, এত লম্বা, এত বড় একটা দিঘি আছে। তো তাকাইলো সেদিকে, দেখলো যে দিঘির একদম অপর প্রান্তে হচ্ছে যে একটা ঘোড়া। এত রাত্রে অপর প্রান্তের ঘোড়া তো ভালো কথা, কিছুই অপর প্রান্তে যাই থাক দেখার কথা না, কারণ 8-10 মিনিট হাঁটতে যে দূরত্ব, তার উপরে রাত তখন। তো এতটুকু দূরত্বে এত এই যে আলোটার রাতে, এতে একটু ওভার কিছু থাকলে দেখার কথা না। তো দেখলো যে আসলে আলোর উৎসটাই ঘোড়াটা ধবধবে সাদা, এবং ঘোড়ার থেকেই একটা ব্রাইট একটা আলো ছড়াইয়া পুরো দিঘি এরিয়াটা জুড়ে আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, সাদা একটা ঘোড়া। আচ্ছা, তো উনি মানে অবাক হয়ে দেখতেছে সেটা। হ্যাঁ, মানে অনেকটা হচ্ছে যে আমরা রেডিয়ামের কোনো কিছুর উপরে যখন লাইট পড়ে একটা রিফ্লেক্ট তৈরি হয়, এই ঘোড়াটা থেকে সেরকম একটা আলো রিফ্লেক্ট হচ্ছে, সেটাই ছড়াই দিয়েছে। আচ্ছা, তো এটা দেখার পর উনি তাকাই আছে এবং ভাবতেছে যে মানে আমি কি ভুল দেখতেছি বা কিছু। তো এটা ভাবতে ভাবতে দেখলো যে দিঘির ওই পাশে হচ্ছে যে একটা থল ছিল। থলটা এরকম যে উঁচু একটা জায়গা, যেখানে হচ্ছে হলুদ চাষ করা হয়, হলুদ, আদা এগুলো চাষ করা হয়, সেটা আমাদের থল বলে। তো এরকম একটা উঁচু জায়গা, সে উঁচু জায়গা থেকে দেখলো যে একটা লোক আসতেছে। লোকটা বেশ লম্বা চূড়া, তার গায়ে হচ্ছে একদম ডাইরেক্ট একটা সাদা আলখাল্লা এবং মাথায় পাগড়ি পেঁচানো, ঠিক আছে, মাথায় পাগড়ি, এরকম একটা লোক। এবং সে কোথাও তাকাই যাচ্ছে না, তার মতো সে হাঁটতেছে, এবং তাকেও দেখা যাচ্ছে। এবং তার যে পাঞ্জাবি সাদা, সেই পাঞ্জাবির দতিটাও একটা আলো তৈরি হয়ে তাকেও দেখা যাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে ওইখানে আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র। হ্যাঁ, মানে আমরা এখন হয় না যে ক্যামেরায় যখন কোনো সাবজেক্টকে ফোকাস করি,
হ্যাঁ পিছনে সবকিছু ডিফোকাস হয়ে যায়, মানে ওইখানে এমন লাগতেছিল যে পিছনে সবকিছু ব্লার টাইপের, শুধু ওই সাবজেক্ট দুটো ঘোড়া এবং ওনাকে শুধু ওইটাকে হ্যাঁ ওই দুটো দেখা যাচ্ছে, এবং ওই দুটোর আলো এসে দিকের এই দিকটা মানে বিপরীত সাইডটা হচ্ছে আলোকিত হয়ে যাচ্ছে। তো উনি তখন হচ্ছে মনোযোগ দিয়ে দেখতেছে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, বা আমি কি স্বপ্ন দেখতেছি এরকম। তো যখন দেখতেছি উনি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতেছে এবং হারিকেনের কাছাকাছি চলে আসছে, যে যদি অশুভ কিছু হয়ও তা হারিকেনে তো আগুন আছে, অ্যাটলিস্ট নিজের সেফটিটা সে যতটা তখন বিশ্বাস করতো যে আগুন কাছাকাছি থাকলে অশুভ কিছু আসে না। তো সেটা থেকে হচ্ছে সে ওইখানে এই ছিল। তো এটা যাওয়ার পর হচ্ছে যে উনি হঠাৎ দেখলো যে ওই লোকটা এসে ওই ঘোড়ার পিঠে বসছে। আচ্ছা ঘোড়া পিঠে বসার পরে এইবার যেটা ঘটলো যে সেটা হচ্ছে যে অনেকটা রূপকথার মতো, অর্থাৎ ঘোড়াটার দুইটা পাখা ছিল এবং ঘোড়াটা ওনাকে নিয়ে উড়ে চলে গেল। এটা দেখার পরে হচ্ছে ওনার একদম লোম টোম দাঁড়িয়ে যেতেছে। এবার সে যে মানে রাস্তা পার হবে বা হাঁটবে, মনে হচ্ছিল যে ওনার পা চলতেছে না, অর্থাৎ উনি যদি 10 কদম হাঁটলে যতটুকু দূরত্ব পার হওয়ার কথা, উনি মনে হচ্ছে যে উনি 10 কদম বা 2 মিনিট হাঁটার পরে বোধহয় যে 30 সেকেন্ডের পথ পার হয়েছে হয়তো, মানে পথ কমতেছে না। তো পথ কমতেছে না, উনি এইভাবে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি একটা মোড় আছে, পথের মোড়, তো ওইখানে হচ্ছে যে বাঁশঝাড়, মানে অনেক ঘন করে হচ্ছে বাঁশের বাগান। তো ওই বাঁশ বাগানটা ওখান থেকে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে কি যে বাঁশ বাগানগুলি মানে খুব বাঁশ বাগানে বাতাস এরকম, ঠিক আছে। আর বাঁশ বাগানের বাতাস হলে যেটা হয় যে বাঁশ খুব ঘন হয়, একটার সাথে একটা লেগে থাকে, তো বাতাস হলে একটা ঘর্ষণের তৈরি হয়, সেটাতে একটা মানে অদ্ভুত একটা শব্দ হয়, মনে হচ্ছে কোনো জীবজন্তু ডাকাডাকি করতেছে। বাট যারা হচ্ছে যে বাঁশবাগানের কাছে প্রথম যাবে তারা হয়তো মনে করবে কিছু ডাকাডাকি করতেছে, বাট যারা হচ্ছে যে অলওয়েজ আশেপাশে তাদের বাসস্থানের আশেপাশে বাঁশবাগান আছে তারা তো অভ্যস্ত জানে যে এটা বাঁশের ঘর্ষণের শব্দ। তো ওইরকম শব্দটা হচ্ছে, এবং ওই জায়গাটা যখন পার হলো তখন ওনার মনে হলো যে পূর্ণিমা চাঁদগুলো যেমন আলোকিত হয়ে যায় চারদিক, সেরকম একটা আলো, এবং সেটা অবশ্যই উপর থেকে, মানে তো উনি হঠাৎ চাঁদ উঠছে বা মেঘের আড়াল থেকে হয়তো চাঁদ বের হয়েছে, হ্যাঁ, বা চাঁদের উপর থেকে মেঘ সরে গেছে, এরকম কিছু ভাবে উপর দিকে তাকাইছে। আচ্ছা তো তখন তাকাই দেখলো যে উনি যে ঘোড়া উড়ে দেখে দেখছিল সেটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তখন একটা ঠান্ডা বাতাস মতো করে হচ্ছে ওনার গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এটা দেখার পরে হচ্ছে যে উনি এটা খেয়াল করলো যেন হাতে হ্যারিকেনটাও নেমে গেছে, ঠিক আছে। হ্যারিকেনে কিন্তু একটা চিমনি থাকে যেটা হচ্ছে কাচের বাউন্ডারি, যাতে বাতাসে না নিতে পারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো সবকিছু ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে শুধু হ্যারিকেনের আলোটা নিতে গেছে। তো এরপর সে নিরিবিলি মানে মুরব্বী মানুষ ছিল, তো চাইলেও হয়তো সে দৌড়াতে পারতো না বা ওই রকম শক্তি ছিল না শরীরে। তো সে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত গেছে। আচ্ছা তো বাড়ি পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে বাড়িতে অন্যান্য যারা কাজে ছিল সমাবেশে যারা, তো তারা হচ্ছে এমনি উঠানে বসে, তখন তো এমন তো এখন তো আমাদের ঘরে ঘরে ফ্যান, তখন গরমের দিনে যেটা করা হতো যে যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ বাইরে বসে হয়তো বাতাস খাইতো। তো উঠানে হচ্ছে চেয়ার নিয়ে বসে সবাই গোল মিটিং এর কত করে গল্প করতেছে। তো নানা যখন আসলো তো একজন কি ব্যাপার, তোর হারিকেনের কি তেল শেষ, মানে হারিকেন নিভানো হারিকেন নিয়ে আসছে এই জন্য। হারিকেনটা লাইখে উনি একজন উঠে যে ওনাকে বসতে দিল, বাজার থেকে আসছে হাইটে তো বসতে দিল। বসার পরে উনি সবার সাথে ঘটনাটা শেয়ার করলো যে আসলাম এই ঘটনা। তো সবাই বললো যে তাই, হ্যাঁ। তো বললো যে তুই আচ্ছা ঠিক আছে, যাই হোক তুই তো সুস্থভাবে ফিরছস, এটা নিয়ে ছিল না। তো এরপরে যেটা হয়েছে যে পরের দিন থেকে নানা বিছানায় পড়ে গেল, মানে অসুস্থ হয়ে গেল। এমন হতো যে হ্যাঁ, এবং উনি ডান পাশটা হচ্ছে যে উনি ডান পাশের হাত এবং পা প্যারালাইজড রোগীর মতো, হ্যাঁ, এমন হতো যে উনি নড়তে পারতো না। এরপর মোটামুটি দীর্ঘদিন বিছানায় ছিল, আর কোনো বড় কোনো অসুখ হয় না, অসুবিধাও হইতো না, ঠিক আছে। শুধু ওইটাই ছিল যে ডান পাশে এবং বাম পাশ নাড়াতে একটু সমস্যা ফেস করতো, মানে একেবারে যে অকেজ হয়ে গেছে তা না, মানে আগের মতো এই এক সাইডটাতে শক্তি পাইতো না, এরকম হাঁটতে গেলেও এরকম একটু এক সাইড উইক এভাবে এরকম হচ্ছে। পরবর্তীতে এই অবস্থায় ছিল, কিন্তু তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে, মানে এমন কোনো বড় কোনো কিছু ঘটে নাই, মানে কিছু হয় না, স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু ওই ঘটনার পর দিন থেকে সে অসুস্থ ছিল এবং এক সাইড এরকম ছিল। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল মনে ভাই। তো এই ছিল হচ্ছে আমার মায়ের কাছ থেকে শোনা সর্বশেষ ঘটনা। বন্ধুরা সবার কাছে কেমন লেগেছে ঘটনাটি? আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, বিকজ এই ধরনের ঘটনা আমি আগে কখনো শুনিনি। বিকজ আমার কাছে কিছুটা মনে হচ্ছে খুবই রোমাঞ্চকর, এবং এই ধরনের হয়তো বা খুব কম শুনতে দেখা যায় যে এরকম ভাবে কাউকে রাত্রেবেলা দেখা এবং ঘোরা, এবং সেটা আবার উড়ে যাওয়া, জিনিসগুলো না শুনলে কেমন যেন মনে হয় যেন রূপকথার রাজ্যে বেশি। আমি জেসি ভাই আপনাকে একটু থামাতে হচ্ছে আমাকে, মানে এখানে আমি একটা লাইন মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যে
আমার নানা যেদিন মারা যায় তার প্রায় সপ্তাহখানেক আগে থেকে এসে বাড়িতে যারা ছিল, মুরব্বী ছিল যারা, তো সবার কাছে বলতো যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবং সে নাকি প্রায় দেখতো তাকে একটা ঘোড়া নিতে আসছে, স্বপ্নে দেখতো যে তাকে নিতে আসছে একটা ঘোড়া, ঠিক আছে, এরকম। এবং ওইটা দেখার পর থেকে তার মনে হতো যে তার হয়তো দিন শেষ হয়ে আসছে, এবং সবাইকে বলতো যে হ্যাঁ আমি আমার সাথে কেউ কোনো লেনদেন থাকলে বা কারোর সাথে কোনো ভুল করলে মানে উনি সবার কাছে সরি বা ক্ষমা টাইপের কথাবার্তা বলতো। এই অবস্থা বলতো আমি চলে আসবো, আমার নিতে আসতো। তো দেখেন একদম কাছাকাছি যারা থেকে কি বলেন আপনি এইগুলি নিতে আসতে, মানে কে নিতে আসছে, মানে উনি তো ভয় পাইছে, এটা জিজ্ঞেস করতে, বলতো না একটা ঘোড়া আমার নিতে আসে, আমি যখন তখন হয়তো চলে যাব, ঠিক আছে। মানে এই স্বপ্নে যখন দেখতো নানাকে চলে মনে চাইতো যে ওই লোকের মতো উনি এটার পিঠে উঠবে এরকম মনে চাইতো, বাট উনি এটাও বুঝতে পারতো যে এটাতে ওঠা মানে কোথায় যাবো আমি আর জানি না, হয়তো আর ফিরে আসতে পারবো না। হ্যাঁ, এবং ওনার এটা সবার সাথে শেয়ার করতো, এবং মনের ইচ্ছাটা যে আমার খুব ইচ্ছে করে তখন যাইতে, বাট আমার কেন যেন যাওয়া হয় না, বাট আমি চলে যাব, ঠিক আছে। এবং একদিন তো মানে উঠছে সকালে ওইটা সবাই দেখে যে মানে কোনো কষ্ট হয় নাই, মৃত্যু যন্ত্রণা ছিল না। হ্যাঁ, আমার নানার সাথে ঘটনা। সো মাচ আপনি লাস্টে যেটা বললেন এটা আরো বেশি ইন্টারেস্টিং আছে, বিকজ আমরা সবাই জানি, দর্শক এটা আপনারা নিশ্চয়ই জানে থাকবেন যে মানুষের যখন মৃত্যু খুব কাছাকাছি বা নিকটবর্তী চলে আসে, তখন অনেকগুলো সংকেতের মধ্যে একটা সংকেত এরকম দেখা যায় যে মানুষ মাঝে মাঝে ফিল করে যে তাকে কেউ ফলো করছে, কেউ যেন তাকে উকি মেরে দেখছে, কেউ যেন আছে তার সাথে, মানে এটা না সে মানুষটা ফিল করে, অন্য কাউকে সে বলতে পারে না। সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে যে মানুষটা দেখে সে এটাকে হ্যালুসিনেট করে ভুলে যায়, কাউকে শেয়ার করে না, কিন্তু আসলে এটা হয় এবং সবার সাথেই। বিকজ আমরা সবাই জানি যে আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করার অনেকদিন আগে থেকে একবার হালকা হালকা করে দেখা দেওয়া শুরু করে। যাই হোক, সেটা অন্য বিষয়, আমরা আর এত বেশি গভীরে যাব না। আমরা আমাদের প্রোগ্রামের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। শেষের দিকে চলে এসে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, শেষে একটা ঘটনা বলে ছোট্ট একটা ইমেইল করে আমাদের এই আজকের এপিসোডটি শেষ করব। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ইমেইলে চলে যাব। তাকে প্রথমবার যখন দেখি আমার বয়স তখন 9 বছর। সেই বয়সে অনেক স্মৃতি মনে নেই, কিন্তু তাকে আমার স্পষ্ট মনে আছে। হয়তো নিউরন কোষের স্থায়ী দাগ পড়ে আছে ওই ভয়ঙ্কর স্মৃতিটার। আমাদের তখনকার বাসাটা ছিল টিন ঘরের, আম কাঁঠালের বাগানের এক পাশে বাসা, আরেক পাশ দিয়ে সরু চলে গেছে মহল্লার ভেতর দিয়ে মসজিদের দিকে। ঠিক আমাদের বাসার যে দিক দিয়ে গুলি চলে গেছে তার অপর পাশে একটি কবর। আমি জন্ম থেকে এই কবরটি দেখে আসছি। মানুষের মধ্যে কবর বা কবরস্থানের ভয়ের কিছু একটা অনুভূতি জন্ম দেয়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে আরো বেশি। বাবা মা এবং দাদাদের কাছে ছোটবেলায় ভূতের গল্প কে না শুনে বড় হয়েছে। শিশু মনে দেয় কবরস্থান, শ্মশান এগুলো অন্যরকম ভয়ের অনুভূতি জন্ম দেয়, কিন্তু এই কবরটি আমার মনে কোনো ভয়ের অনুভূতি কখনোই তৈরি করেনি। কেন জানি, হয়তোবা জন্মের পর থেকে দেখে এসেছি এই জন্য। আমার ছোটবেলায় আমাদের বাসায় কোনো টিভি ছিল না। আমি টিভি দেখতে যেতাম আমার চাচার বাসায়। আমাদের পুরো মহল্লাতে তখন হাতে গোনা 5টি বাড়িতে টিভি ছিল। কার্টুন হোক বা অন্য কোনো অনুষ্ঠান সন্ধ্যার পরে সপ্তাহে মাত্র 2 দিন দেখার অনুমতি পেতাম বাসা থেকে। তাও চাচার বাড়িতে গিয়ে শুধু অন্য কোনো বাসার চাচার বাড়িতে যেতে হতো সেই সরু গলি ধরে। কবরটির পাশ ঘেঁষে আম কাঁঠালের বাগানের শেষ মাথায়। তখন ক্লাস 4-এ পড়ি আমি। হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, স্কুল ছুটি। কোনো এক সন্ধ্যার পর টিভি দেখে দেখে চাচার বাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম একা একা। সাধারণত রাত হয়ে গেলে চাচার বাড়ি থেকে বড় কেউ আমাকে পৌঁছে দিতে আসতো। সেদিন আর বাড়ি পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না। চাচি একবার জিজ্ঞেস করলেন, একা বাড়ি যেতে পারবি না আমি পৌঁছে দেবো তোকে? আমি বললাম, তুমি একটু দরজায় দাঁড়াও, এক দৌড় দিয়ে চলে যাই। চাচি দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি বাসা থেকে বের হয়ে দৌড় দেওয়ার বদলে হাঁটতে লাগলাম সরু গলি ধরে। গলিপথের অর্ধেক দূরত্বে একটা বিশাল কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটির নাম ছিল কালী কাঁঠাল গাছ। বিশাল আকারের কালো কুচকুচে রঙের কাঁঠাল ধরত এই গাছে। এই গাছটি পর্যন্ত চাচিকে দেখা যাচ্ছিল। তারপর
গাছটা পার হয়ে আরেকটু সামনে বাড়তে চাচির বাড়ির দরজা আড়াল হয়ে গেল। অন্ধকার রাত, তখন রাস্তায় এত লাইট পোস্ট ছিল না। সরুগুলির শেষ মাথায় আমাদের বাসার ঠিক সামনে একটা আগেকার দিনের টিমটিমে লাইট জ্বলছে। আমাদের বাড়ি দেখা যাচ্ছিল, আর একটু সামনে এগিয়ে যেতেই এক পাশে আমাদের শোয়ার ঘর, আরেক পাশে কবর। হঠাৎ করেই কেন যেন আমার গা ছমছম করতে লাগলো। ফাঁকা গলি, কোথাও কেউ নেই, তবুও গা ছমছম ভাব বাড়ছে, কেমন জানি অস্থির লাগতে লাগলো। ঠিক কবরের সামনে পৌঁছে থমকে গেলাম আমি। আমার হাত পা সব যেন অবশ হয়ে আসছিল। কবর থেকে কে যেন উঠে আসছে সাদা চাদর গায়ে। ওদিকে চাইবো না তো চাইবো না, চোখ যেন আটকে গেল। দৌড় দেই করেও পা যেন মাটি থেকে একটু আগাচ্ছিল না। পা থেকে কোমর পর্যন্ত সাদা চাদর গায়ে কে যেন বেরিয়ে আসলো। কোমরের উপর থেকে চাদর বা অন্য কিচ্ছু নেই, কেমন জানি সাদা মেঘের মতো বা কুয়াশার মতো একটা অপরূপ। কাঁধ পর্যন্ত, কাঁধের উপর কোনো মাথা নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা। লাইট পোস্টের হালকা আলোতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না, তবুও যেন আমি তাকে দেখতে পাচ্ছিলাম। আমার মাথার ভেতর তার পুরো অবয়বটা যেন গেঁথে লেগে গেল। আমার মাথার পুরো ফাঁকা হয়ে গেল। কি এক অদ্ভুত অনুভূতি গ্রাস করে নিল আমায়, ঠিক বোঝাতে পারবো না। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার, পা চলছে না আমার। আমি অস্থির হয়ে গেছি। আমি চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে কখন যেন বসে পড়েছি, বলতে পারবো না। কতক্ষণ কেটেছে তা মনে নেই, কি করছি তাও আমার কাছে মনে নেই। একেবারেই অজানা অন্য কোনো এক ভুবনে যেন আমি হারিয়ে গিয়েছিলাম। একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম। মাথায় কোনো অনুভূতি কাজ করছিল না, শুধু অবর্ণনীয় এক ভয়ের অনুভূতি ছাড়া। হঠাৎ করেই অনেক দূরে পিছন থেকে কার জানি গলা শুনতে পেলাম। মানুষের গলার শব্দ আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমার কাছাকাছি। আমি একটু সাহস নিয়ে চোখ খুললাম। সামনে কাউকে দেখলাম না। পিছন থেকে নামাজিরা এসার নামাজ শেষ করে বাদ ধরে ফিরছেন। তখনও আমি কোনো কথা বলতে পারছি না। আমাকে এভাবে এখানে দেখে মহল্লার এক মুরব্বী বললেন, খোকা, এত রাতে এখানে বসে আছো কেন তুমি? আমার মুখে কোনো কথা নেই, কাঁপছিলাম বোধহয়, অথবা আমি কাঁদছিলাম। আমাকে হাতে ধরে নিয়ে আসলেন ল্যাম্প পোস্টের তলায়। তখনও কোনো কথা বলতে পারছি না আমি। একটু পরে দেখি ওনাদের পেছন পেছন নামাজ থেকে দাদা ফিরলেন। আমাকে কোলে নিয়ে বাসায় নিয়ে আসলেন। কি হয়েছে জিজ্ঞেস করার পর ওনাকে আমি সব ঘটনা খুলে বললাম। উনি বললেন, উনি কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, দাদা ভাই, এটা নিয়ে আর কারোর সাথে কিচ্ছু বইল না। একলা আর ওই কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করল না। তুমি যা দেখছো তা ভুলে যাওয়ার চেষ্টা করো। তাই এইটা তোমার চোখের কোনো ধান্দা না, এটা সত্য। তুমি তারে আবার দেখবা কোনো না কোনো সময়, হয়তো অন্য কোনো ব্যস্তরা। তাই ডরায়ও না, সে তোমার কোনো ক্ষতি করবে না। দাদার কথাগুলো আমার আজও মনে আছে। আমি আবার তাকে দেখেছি, মাঝে মাঝে এখনো তাকে অনুভব করি। সে আসে আমার কাছে। কি চায় তা জানি না, কেন আসে তাও জানি না, তবে সে আসে। আর যখন আসে আমার পুরো অস্তিত্ব ওলট পালট হয়ে যায়। তখন সে কথা অন্য কোনো সময় অন্য কোনো ভাবে আপনাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এটি আমার সাথে ঘটে যাওয়া একেবারে বাস্তব একটা ঘটনা। আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো এই ছিল ভৌতিক কথার এপিসোড 2 এর আয়োজন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানতে চাই, এবং আপনারা চাইলে ভৌতিক stories@gmail.com ঘটনা পাঠাতে পারেন, অথবা চাইলে হোয়াটসঅ্যাপে স্টোরি পাঠাতে পারেন। আমাদের এখনকার এপিসোড প্রচার করা হচ্ছে ভৌতিক দুনিয়া নামক এক চ্যানেলে। আপনারা ভিজিট করবেন ভৌতিক দুনিয়াতে, এবং সেখানে আপনাদের নিজস্ব ঘটনা শেয়ার করা হবে। ভৌতিক কথার এপিসোড 2 কেমন লেগেছে আমি জানতে চাই পার্সোনালি, এবং আমি এপিসোড শেষে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। এখন বাবত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সো কেমন লাগলো এপিসোড 2?
এক্স্যাক্টলি ভৌতিক কথার এপিসোড 2 কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং কেমন লাগছে আমাদের এই আয়োজন এবং কেমন লাগছে আমাদের স্টোরিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং আমি চাই এভাবে করে ভৌতিক কথা আবার এগিয়ে যায়, এবং সাথে তো সবসময় আপনাদের সাথে থাকবো, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের রেসপন্স আমি ডেফিনেটলি করব। আজকে থেকে নয়, ইনশাল্লাহ আগামীকাল থেকে ডেফিনেটলি আপনাদের কমেন্টের রেসপন্স আমি আলাদাভাবে করবো, অর্থাৎ যখন এপিসোড শেষ হবে তখন আপনাদের কমেন্ট গুলো আমি একটা করে পড়ে শোনাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এনিওয়েজ, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখনকার মতো বিদায় নিব, চলে যাব, এবং আগামীকাল আরো 2টি এপিসোড নিয়ে আসবো। আশা করছি 2টি এপিসোড অনেক এনজয় করবেন আপনারা, এবং আমি আশাবাদী যে আপনাদের ভিন্ন ধরনের একটা ফিল দিবে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে কোন স্টোরিটা কেমন লাগছে, এবং আপনারাও কি চান কিনা আমাদেরকে এইভাবে করে ঘটনা শোনাতে ডেফিনেটলি। এবং আপনারা চাইলে কিন্তু সেম ভাবে কিন্তু আমাদের ভৌতিক দুনিয়াতে অলরেডি কিন্তু আমরা প্লে করে দিয়েছি একটা ভিডিও পডকাস্ট, এবং সেই পডকাস্ট সেগমেন্টে আপনারা স্টুডিওতে এসে কিন্তু ঘটনা শোনাতে পারেন, এবং ইনশাআল্লাহ সেটার বাস্তবায়ন কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এনিওয়েজ, আমি এখানে বিদায় নেব। আজ আগামীকাল আপনাদের সাথে আমার কথা হবে সিজন 1 এর এপিসোড 3 নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।